5 আগস্টের পর আওয়ামী লীগ কেন পরিবর্তন এলো না, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে। রাজনৈতিক পলিটিক্স খেলা আর ওই যে অমুক তমুক ছিঁড়ে ফেল বলে স্লোগান দেওয়া এক জিনিস না। এই গেমটা করে তারপর ভারত নিরাপত্তার প্রস্তাব দিত, সেটা আবার আমরা রিভিউ পাঠাতাম, লোক যাইতো গিয়ে বলতো যে না, এই নিরাপত্তা এনাফ না, তোমাদের দেশ একটা জঙ্গি রাষ্ট্র। অনেকটা এরকম কথাই বলেছেন তামিম ইকবাল, যে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন এবং আবেগ দিয়ে সিদ্ধান্ত না নিয়ে। তামিম ইকবাল হচ্ছে দেশের অ্যাসেট, তামিম ইকবাল হচ্ছে দেশের সম্পদ। এটি একটা কালচারও হয়ে গেছে এখন, ভারতীয় দালাল, এরকম দালাল বলা আগেও ছিল আর কি, রাজাকার বলা। এখন ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ভারত চায়, এই বিষয়গুলো কিন্তু আর বললেন না। ভারত ইমরান খানের দলের লোকজন কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু বেশ ভালো ফলাফল করেছেন, যদি মনে থাকে। এই প্ল্যানটা করার মতো যথেষ্ট সময় আওয়ামী লীগের ছিল, কারণ হচ্ছে সেই নেতাদের দিয়ে হবে যারা টাকার বিনিময়ে বা আর্থিক সুবিধার বিনিময়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ না, যে বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে একটা আলোচনাও হবে। জানি করেছেন, আমি ওনাদেরকে চিনি, তা আমি বললাম যে ভাই এই বুদ্ধিতে কিন্তু কাজ হবে, বুঝছেন। ভোট পড়ছে না তেমন তো না, চিত্রটা দেখা যাচ্ছে ভালো ভোট পড়ছে। এবং ওই মধ্যবিত্তরা কিন্তু এই ক্যাম্পাসে নাই। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট হয় এরকম ডাকসুর মতো একই ফরম্যাটে, সেখানে চিত্র ভিন্ন হবে। এবং গ্রামের কলেজ পর্যন্ত ছাত্র ছিল, কিন্তু ওই জেনারেশন তো নাই। জেনারেশনে কি কোনো প্রভাব পড়েছে কিনা আসলে রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক সমর্থনের মতাদর্শে? তখন তো জাসদ পাসদের জয় জয়কার, এর আগে ছাত্র ইউনিয়ন জয় জয়কার। একটা প্যানেলের একটা কয়েকজন সদস্য বা একজন সদস্য, দুইজন সদস্য, একদম পুরো প্যানেল জুড়ে একটা না, একের পর এক সব হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করে ফেলা হচ্ছে। এর আগে এরকম ভাসানী নভ থিয়েটারের নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম। ভাসানীরই কি লাভ হলো ক্ষতি হলো, বঙ্গবন্ধুর কি লাভ হলো ক্ষতি হলো, জিয়াউর রহমানের কি লাভ হবে ক্ষতি হবে, এরা তো পার্ট অফ দ্য হিস্ট্রি। বঙ্গবন্ধুর কি আসে যায়, বাংলাদেশ যতদিন থাকবে, ইভেন বাংলাদেশ যদি নাও থাকে, ধ্বংস হয়ে সমুদ্রের নিচেও চলে যায়। এই দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, কে করেছিল, এটা তো ইতিহাসে রয়ে যাবে। প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, এমনকি বাংলাদেশে আইপিএল প্রচার নিষিদ্ধ, এসব নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে বিসিবি সভাপতি নাজমুলের তামিম ইকবালকে ভারতের দালাল আখ্যা দেয়া। এদিকে চাঁদাবাজির মামলায় জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি এবং থানা ও পুলিশ পুড়িয়ে মারার দাবিদার মাহাদিকে গ্রেপ্তারের পর জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ জারির সিদ্ধান্ত। অন্যদিকে একে একে সব বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের শিবিরের জয় জয়কার, কোথাও নেই ছাত্রদল, আর কোথায় গেল ছাত্রলীগের ভোটগুলো। এই নির্বাচনে জেন জির রাজনীতির বহিঃপ্রকাশ এবং জাতীয় নির্বাচনের জন্য বার্তা, সেই সাথে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান, এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি লেখক অ্যাক্টিভিস্ট আরিফ জেপ্তিক। আরিফ জেপ্তিক, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। অনেক ধন্যবাদ, যোগ দিয়েছেন, সময় দিচ্ছেন। অনেকগুলো ইস্যু আসলে কথা বলবার জন্য। ধরুন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হচ্ছে সেখানে শিবিরের জয় জয়কার আমরা দেখছি, মুস্তাফিজ ইস্যুতে একের পর এক ঘটনা ঘটে চলছে, মানে বেশ কিছু ঘটনা তার রেশ ধরে ঘটছে বাংলাদেশের পক্ষ থেকে বা অপর পক্ষ থেকে, এরকম অনেকগুলো ইস্যু আছে। এর মধ্যে সামনের নির্বাচন ইস্যুটা তো আছেই, আরও অনেকগুলো ইস্যু আছে টুকটাক কথা বলবার মতো। শুরু করি আমার মনে হয় মুস্তাফিজ ইস্যুতে। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর যা ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশও জানিয়ে দিল, সেটির নিন্দা জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকেও জানানো হলো যে বিশ্বকাপ খেলতেও ভারতে যাবে না, এখন বিকল্প ভেন্যু চায়, পাকিস্তানের মতোই অনেকটা আসলে তার, এবং আইপিএল দেখানোও হবে না বাংলাদেশে, এটা একটা সরকারি সিদ্ধান্ত। আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার একটা মন্তব্য জানতে চাই, এবং বিশেষ করে শুনতে চাই বাংলাদেশ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটিকে কি আপনি সঠিক সিদ্ধান্ত মনে করেন নাকি ভুল সিদ্ধান্ত মনে করেন? এখানে দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে ইনিশিয়াল রিয়াকশন হিসাবে সরকার যে রিয়াকশন দিয়েছে আমি এটাকে সমর্থন করি। কারণ হচ্ছে মুস্তাফিজকে ওইখানে ডেকে নিয়ে যাওয়ার পরে, চুক্তিবদ্ধ করার পরে আপনি তাকে যেভাবে বাদ দিয়েছেন এবং সেই বাদ দেওয়ার পিছনে আসলে কোনো যুক্তি নেই, এটা অনেকটাই আবেগ। সেখানকার যে মব, সেই মবদের এক ধরনের প্রেসারে তাকে বাদ দেওয়া হয়েছে। তো স্বাভাবিক এখানে আমাদের বাংলাদেশে, আমরাও যেহেতু একটা মব শাসিত সরকার, আমাদেরকে আমাদের মবের প্রেসার শুনতে হয় এবং সেই প্রেসারের রিয়াকশন দিতে হয়, এটা হচ্ছে এক ধরনের রিয়াকশন। কিন্তু আমরা এজ এ স্টেট, এজ এ নাগরিক এই দেশের, আমরা মনে করি আমাদের যে খেলোয়াড়ের উপরে যে কাজটা করা হচ্ছে এটা অন্যায় হয়েছে। এর প্রতিক্রিয়া দেখানো বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এবং ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রয়োজন, সেটা দেখানো হয়েছে। এবং সেটা কিছু জায়গায় বাস্তবতা আছে, যেমন ধরেন আইপিএল কে আপনি এখন টেলিভিশন সম্প্রচার করতে দিব না, এটা করার মাধ্যমে আমি তাদের আর্থিক একটা প্রেসার দিচ্ছি, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার একটা চেষ্টা করছি, সেটা হয়তো
একটু হয়তো বেশি প্রতিক্রিয়া মনে হতে পারে অনেকের কাছে, কিন্তু আমার কাছে মনে হয় এই সময় সেটা খুব একটা অবাস্তব পদক্ষেপ নয়। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, এখন আমরা ভেন্যু পরিবর্তন করছি এবং ভারতে খেলতে যেতে চাই না, এইটাও আইসিসির সাথে একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাপ্রোচটা খুব ভালো হয় নাই, অ্যাপ্রোচটা সুন্দর হয় না। এবং আপনি দেখেছেন যে তামিম ইকবাল যেটা বলেছেন যে ক্রিকেট বোর্ড আসলে কিন্তু সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের মতো না, যে আপনি রাতের বেলা ম্যাজিস্ট্রেটকে ঘুম থেকে ডেকে তুলে জামিন দিয়ে দিবেন, ওই জিনিস আর ক্রিকেট বোর্ড এক জিনিস না। তো এটা আবার এখন যারা নতুন সরকারে এসেছেন এদের বুঝবুদ্ধি কম, তাদের তো অভিজ্ঞতাও কম, উৎসাহ বেশি, ওনারা হয়তো এটা বুঝেন নাই। কিন্তু এটাকে একটু প্রপার চ্যানেলে যদি আমরা পরিচালিত না করি, যে মুশকিলটা তৈরি হবে। কারণ এই সরকার হয়তো আরো 1 মাস বা 1.5 মাস আছেন, তারপরে যারা আসবে না, বাংলাদেশ তো একটা সময় একটা স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরবে, এই মবক্রেসি তো আর থাকবে না সব সময়, বিশেষ করে নির্বাচনের পরে এবং অন্যান্য সময় দীর্ঘমেয়াদী ভাবে যাতে আইসিসির সাথে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি না হয়, সেটা আমাদের দেখতে হবে। ফেসবুকে হাততালি পাওয়ার জন্য কিছু কাজ করাই যায়, কিন্তু সেটা যাতে দেশের ক্ষতি না হয় একদম স্পষ্ট মানে সুনির্দিষ্ট করে যদি বলেন যে কোন কোন সিদ্ধান্ত আপনার মনে হচ্ছে সঠিক আর কোন কোন সিদ্ধান্ত আপনার মনে হচ্ছে ঠিক না। এটা হচ্ছে স্টেট টু স্টেট। যদি আপনি ধরেন দেশ টু দেশ, ভারত আমাদের একজন খেলোয়াড়কে এক ধরনের বহিষ্কার করেছে, আপনি তার বিরুদ্ধে গিয়ে বলছেন যে আইপিএল টেলিভিশনের সম্প্রচার করবেন না, এই প্রতিবাদ আপনি দেখাতে পারেন। এবং আপনি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে আপনি উদ্বেগ দেখাতে পারেন, আপনি ক্ষোভ প্রকাশ করতে পারেন, এইটা স্টেট টু স্টেট। কিন্তু আপনি কি করছেন, আপনি আইসিসির একটা ভেন্যু পরিবর্তন করতে যাচ্ছেন এবং এইটার পিছনে খুব একটা লজিক্যাল শক্তি আপনি দেখাতে পারছেন না। মানে আপনি যেভাবে করছেন এটা হচ্ছে খুব ক্ষুব্ধ অবস্থায়। এটাকে যদি আপনি অন্যভাবে বলেন, খুব স্বাভাবিকভাবে এই যে যুক্তি দিচ্ছে যে মোস্তাফিজ একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, তাহলে পুরো ক্রিকেট টিম আমরা কোন নিরাপত্তায় পাঠাবো, এই যে একটা যুক্তি দিচ্ছে, এই যুক্তিটা কি ভুল? না না, যুক্তিটা ভুল নয়, কিন্তু যুক্তির অ্যাপ্রোচটা ভুল। এটা বোঝাই যাচ্ছে যে আপনি রাগ করে দিচ্ছেন। মানে এই জিনিসটাই আপনাকে ঠান্ডা মাথায় খেলতে হবে। আন্তর্জাতিক পলিটিক্স খেলা আর ওই যে অমুক তমুক ছিঁড়ে ফেল বলে স্লোগান দেওয়া এক জিনিস না, আপনাকে এটা বুঝতে হবে। একই জিনিস আমরা কিভাবে দেখি, ধরেন জাতিসংঘের ভিতরে যখন বৈঠক হয়, একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সাথে কিন্তু খুব দ্বিমত প্রকাশ করে, কিন্তু সেই দ্বিমতটা প্রকাশ করার আগে খুব শোভন সুন্দর ভাবে বলে তারপরে বলে আমি এটা মানলাম না। এই অ্যাপ্রোচটা আপনাকে দিতে হবে। আপনার তো মত, তো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ডের সাথে তো মত চালাতে পারবেন না। এটা যদি বলতেন যে ভারত একজনকে বাদ দিয়েছে সিকিউরিটি কনসার্ন দেখে, আমি 12 জন, আমার তো ন্যাশনাল অ্যাসেট ভাই, আমার প্লেয়াররা তো আমার সম্পত্তি, আমি তো এই সম্পত্তি নিয়ে আমি কোনো ঝুঁকি নিতে পারবো না, রিস্ক নিতে পারবো না। কিন্তু এটা এইভাবে করা হয় না। এটা বলাই হয়েছে যে ভারত একজনকে বহিষ্কার করেছে, এখন আমি এই করবো সেই করবো, এবং কতটুকু করতে পারবেন সেটা দেখার বিষয় আছে। এবং আপনি যদি প্লেয়ারদেরকে বিমানে তুলে না দেন, তাহলে তো পাঠালেনই না প্লেয়ার, এটা তো কোনো সমস্যা না। কিন্তু মুশকিল হচ্ছে দীর্ঘমেয়াদে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতি করে কিনা, এটা ভেবে ঠান্ডা মাথায় একই প্রতিবাদ বা একই, যদি আমি প্রতিশোধ শব্দটা ব্যবহার করি, সেটা খুব মিষ্টি হেসে সুন্দরভাবে করা উচিত ছিল। এই অ্যাপ্রোচটা এরা করতে পারছে না, বিকজ মবকে খুশি করতে হচ্ছে। একদম স্পষ্ট, মানে সিদ্ধান্তের বিষয়ে আপনি বিষয়টি না, অ্যাপ্রোচের বিষয়ে আপনি একটা আপত্তি জানাচ্ছেন। হ্যাঁ, আমি একটু সামারি করি এটাকে। আমার কাছে মনে হয় নাম্বার 1 হচ্ছে যে প্রতিক্রিয়া দেখানো ঠিক আছে, আমরা অবশ্যই আমাদের প্লেয়ারের সাথে থাকবো, রাষ্ট্র হিসাবে, জাতি হিসাবে এটা আমাদের দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে এই প্রতিক্রিয়ার ভারতের সাথে যে প্রতিক্রিয়া, যে অংশটুকু দেখানো হচ্ছে, এটার সাথে আমি একমত। আইসিসির সাথে আমরা এখন যে জায়গাটা যেতে যাচ্ছি, এটার অ্যাপ্রোচ নিয়ে আমার আপত্তি আছে। ওভারঅল আপত্তি জানানোর পক্ষে আমি। জি, আরিফ জেবতিক, এই আপনার মতো অনেকটা এরকম কথাই বলেছেন তামিম ইকবাল, যে তিনি ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন এবং আবেগ দিয়ে সিদ্ধান্ত না নিয়ে, মানে তিনিও এরকম কথাটাই বলছেন, অনেকটা একই রকম। কিন্তু বিসিবি পরিচালক নাজমুল ইসলাম তাকে ভারতীয় দালাল বলে আখ্যা দিচ্ছেন, যার প্রতিবাদ করছেন বাংলাদেশের খেলোয়াড়দেরও অনেকেই আসলে এই প্রতিবাদটা করেছেন। মানে এটি একটা কালচারও হয়ে গেছে এখন, ভারতীয় দালাল, এরকম দালাল বলা, আগেও ছিল আর কি, রাজাকার বলা, এখন একটা দালাল বলা চলে আসছে। কেমন মনে হচ্ছে এটিকে আপনার, মানে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা? মানে তামিম ইকবালকে চিনলাম, আর একজন কার জন্য নাম বললেন, ওনারা তো আমি চিনি না। মানে আমি চিনি না, আমার ধারণা আপনি চিনেন না, কেউ চিনে না। কিন্তু বিসিবির এগুলো হচ্ছে পলিটিক্যাল। না না, বিসিবির পরিচালক তো আমরা আগেও দেখেছি, এগুলো বলে তো লাভ নাই, পলিটিক্যালি নিয়োগ হয়। আমি ব্যক্তিগতভাবে একজনকে চিনতাম অনেক বছর আগে, যাতে মিনিং না হয়, যিনি কয় বলে একটা ওভার হয় এটা জানতেন না। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, মানে আমাদের একটা সিনিয়র ভাই, হঠাৎ শুনলাম বিসিবির পরিচালক, আলম ভাই কয় বলে ওভার হয় বলেন, বনানি দূর, এইগুলা শিখবো, এই সেই। সো এগুলো পলিটিক্যাল নিয়োগ অনেক ক্ষেত্রে হয়, অনেক
মানে আমি এই ভদ্রলোক হয়তো অনেক জানেন ক্রিকেটের, ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না। তামিম ইকবাল হচ্ছে দেশের অ্যাসেট, তামিম ইকবাল হচ্ছে দেশের সম্পদ। এখন মুশকিলটা হচ্ছে কি, কিছু লোকজন যখন তার প্রাপ্ত যোগ্যতার চেয়ে বেশি পেয়ে যায়, এমন একটা পদে যায় যে সে নিজে জানে সেই পদগুলো হয়তো কোনো না কোনো ভাবে চাচা মামা খালু পলিটিক্যাল বিভিন্ন ইনফ্লুয়েন্সের মাধ্যমে পেয়েছে। আমরা জানি যে এখন কিভাবে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করে সব জায়গায় প্রতিস্থাপিত হচ্ছে লোকজন। তাকে তখন অনেক বেশি গলাবাজি করে টিকে থাকতে হয়, তাকে অনেক বেশি কান্নাকাটির অভিনয় করতে হয়, তাকে অনেক বেশি এইসব ভারতীয় দালাল, অমুক আওয়ামী লীগের দোসর, জুলাই বিপ্লবের শত্রু, তাকে এগুলো বলতে হবে, তার পুঁজি এগুলো। আমি এই ভদ্রলোক সম্পর্কে জানি না, কিন্তু উনি তামিম ইকবালের মতো একজন ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, এখন বিসিবির দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বক্তৃতা দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে শাস্তি নেওয়া উচিত। মানে ওনার যদি কোনো কিছু বলারও থাকে, অবশ্যই দ্বিমত থাকতে পারবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং সেটা তাদের উচিত ছিল বোর্ডের সবাই তুলে ধরা যে আমি তামিম ইকবালের সাথে এইভাবে একমত না, বা আমি অমুক ডিরেক্টরের সাথে একমত না। দিস ইজ কমপ্লিটলি ওকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি দেশের একজন খেলোয়াড়কে ইচ্ছা মতো গালাগালি করবেন, নিজে একটা দায়িত্বশীল পদে বসে, আপনি তো মানে ছাপড়ি হতে পারেন, কিন্তু আপনি তো পদাধিকারী, তাই না? পদাধিকারী ছাপড়ি হিসাবে এটা করা আপনার উচিত হয় না, যদি ছাপড়ি হয়ে থাকেন। আমি জানি না, আমি আসলে চিনি না ওনাকে। জি, ছাপড়ি অর্থ কি? সরি, ছাপড়ি মানে কি? না মানে যদি ছাপড়ি একটা খুব পপুলার টার্ম আর কি, ওইটাতে আমরা না যাই। ইদানিং না অনেক পপুলার টার্মের অর্থ আমি বুঝি না ঠিক, আমি ইদানিং এত টার্ম আছে যেগুলো আমি ঠিক, কিন্তু আমাদের দর্শকরা আমি নিশ্চিত তারা বোঝে। আমার খুবই জ্ঞানের স্বল্পতা এই বিষয়গুলোতে, এত সব স্লোগানেও এত সব শব্দ ব্যবহৃত হয়, এখন আর বুঝি না যে কোনটা মানে যে কি। খালি বুঝি যে এটা একটা খারাপ শব্দ, কিন্তু মানে বুঝি না। যাই হোক, আমার ব্যর্থতা। আমি একটু আসি যে এই যে ভারত যা করলো, মানে ভারতের যে সিদ্ধান্ত শুরুতে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়া, তার আগে আমরা দেখলাম ভারতের একদম প্রধানমন্ত্রীর শোক বার্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রী তিনি আসলেন বাংলাদেশে, বেগম জিয়া সাবেক প্রধানমন্ত্রী, তার শেষ বিদায়ে যোগ দিতে, এবং তারেক রহমানকে এসে সুপ্রতিবেশী সুলভ বার্তা তিনি দিয়ে গেলেন। কিন্তু তার পরপরই এরকম প্রতিবেশী সুলভ একটা বার্তা, এরকম কেন করছে ভারত? শুরুতে একটি বিষয় স্পষ্ট, 5 আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন প্রশ্নটি সামনে আসে, কিন্তু কেন তখনই এই প্রয়োজনীয়তা তৈরি হয়েছিল, সেটাই এখন মূল আলোচনার বিষয়। ফেসবুকের সরকার, তো আমাদের তো ফেসবুকের সরকার, ওদের হচ্ছে পলিটিক্যাল সরকার, বা বিভিন্ন রাষ্ট্রে এগুলো হচ্ছে পলিটিক্যাল সরকার। পলিটিক্যাল জায়গায় আপনি আপনার প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক তৈরি করবেন, কূটনৈতিক সম্পর্ক রাখবেন, এই জিনিসগুলা ম্যাচিউর যে কোনো দল, যে কোনো দেশ করবে, এবং এটা বাংলাদেশেরও করা উচিত ওদের জায়গায় করে। এটা এক জিনিস। আর ক্রিকেট হচ্ছে ভারতীয়দের কাছে সবচেয়ে বড় ব্যবসা, এবং অনেকটা তাদের আরেকটা, আমি যদি বলি যে তৃতীয় ধর্ম, মানে তাদের নিজেদের ধর্মের বাইরে এটা হচ্ছে তাদের একটা দ্বিতীয় ধর্ম বা তৃতীয় ধর্ম, যেভাবেই বলেন সেটা একটা বিরাট ইমোশনের কাহিনী। বাংলাদেশের সাথে আপনার ভারতের একটা ইমোশনাল টানাপোড়েন চলছে। আমাদের এখানে ধরেন আমাদের যিনি সরকার প্রধান, তিনি একসময় বলেছেন, ইংরেজিতে বলেছেন যেহেতু, নিশ্চয়ই ভালোই বলেছেন, যে বাংলাদেশ অস্তিত্বশীল তাদের 7 সিস্টার্স তো শান্তিতে থাকবে না। তারপরে উনার যারা নিয়োগকর্তা ছাত্র নেতারা আছেন, তারা তো অহরহ প্রতিদিন 3 বার ওই 7 সিস্টারের ওইসব ছিঁড়ে ফেলেন, যেগুলো ওনারা স্লোগানে বলেন। তো এইটা তো ভারতীয় লোকজন খুব, তাদের পাবলিক যারা আছে তারা তো সুস্থভাবে নিবে না, এটা খুব স্বাভাবিক। ধরেন আমি যদি শুনি দিল্লি থেকে বসে বলতেছে যে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবো, দিল্লি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান মোদী সাহেব বলতেছেন, বা মোদী সাহেবের যে রাজনৈতিক দল, তারা তাদের সিনিয়র লিডাররা বলছেন যে পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবো, বা সিলেট বা কুড়িগ্রাম বা ভোলা আলাদা করে ফেলবো, বারবার যদি ওনারা এই হুমকি দেন, এটা কিন্তু আমরা খুব মানে আনন্দিত হব না, আমরা অবশ্যই ক্ষুব্ধ হবো, এবং আমাদের প্রতিক্রিয়া থাকবে। এটা হচ্ছে তাদের মাস পিপুলের প্রতিক্রিয়া। এবং যেহেতু ক্রিকেট একটা বিরাট অর্থনৈতিক স্ট্রাকচার তাদের জন্য, তারা চাইবে এটা নির্বিঘ্নে করতে, এবং এই জন্য 1-2 প্লেয়ার কেন, আমার মনে হয় যে তাদের যদি কোনো একটা টিমও বাতিল করে দিতে হয়, তারা এইটাতে পিছুপা হবে। এটা কমপ্লিট তাদের একটা বিজনেস ডিসিশন, সেটা হচ্ছে একটা। আর কূটনৈতিক ডিসিশনের জায়গায় তারা খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করবেন, এবং তারা কিন্তু এই বিজনেস ডিসিশনের যে একটা কূটনৈতিক প্রভাব আছে, এবং বিশেষ এই পরিস্থিতিতে যে একটা কূটনৈতিক প্রভাব আছে, সেটাও তো তারা জানবার কথা না, তাই না? এটাকে ভারত কখনো গুরুত্ব দেয় না, কারণ হচ্ছে ভারতের কাছে তো আমরা সেই পরিমাণ আসলে প্রভাব বিস্তার করতে পারি না। মানে ধরেন আসিফ নজরুল বলেছেন যে বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় লোক কাজ করে। আমরা যদি এই 26 লক্ষ লোককে খুঁজে বের করে এই সরকার যদি বহিষ্কার করে দিতে পারতো, তাহলে একটা বিরাট কাজ হতো, তখন তাদের উপর অর্থনীতির উপর একটা বিরাট চাপ আসতো। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে 26 লক্ষ লোককে আমরা এখনো
বাংলাদেশ থেকে বের করে দেই নাই, এরা এখানে কাজ করছেন আমার ধারণা, যেহেতু আসিফ নজরুল বের করছেন বলে আমি জানি না। সো তাহলে তাদের তো অর্থনৈতিক কোনো মানে আঘাত আমরা করতে পারি না। দ্বিতীয় হচ্ছে যে আমরা সবসময় শুনেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সরকার ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, অসংখ্য অজস্র চুক্তি হয়েছে যেগুলো বাংলাদেশের বিপক্ষে। এই সরকারের উচিত ছিল এসে প্রত্যেকটা চুক্তি বাতিল করে দেওয়া, কিন্তু এই সরকারের একজন উপদেষ্টা বলছে যে না, এখন চুক্তি টুক্তি দেখে মনে হচ্ছে যে ওইরকম কিছু নাই, যে বাংলাদেশে খুব ক্ষতি হবে এরকম কোনো চুক্তি নাই। সো ভারতের উপর তো আমরা আঘাত করতে পারছি না। মানে আপনি কবে গিয়ে সেভেন সিস্টার দখল করবেন বা মুক্ত করবেন এই সম্ভাবনা আমি আসলে দেখতে পাচ্ছি না, কারণ এই সরকার তো আর বেশি দিন নাই, এখন তারা চাইলেও আর থাকতে পারবে না নির্বাচনের ট্র্যাকে আমরা, এবং তার যে ছাত্র নেতারা ওনারাও সরকার গঠন করতে পারবে না। সো সেভেন সিস্টার ওনারা বহিষ্কার করে দিবেন এই আশায় বসে না থেকে বাকি অ্যাকশন গুলো যদি নিতে পারতাম তাহলে আমরা ভারতকে বেশ জব্দ করতে পারতাম। দুর্ভাগ্যজনক আমরা সেগুলো করতে পারছি না। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে বিজনেস ডিসিশন, কিন্তু তারপরে আমরা আবার দেখলাম ভারত আইসিসি কে দিয়ে মানে এখন বাংলাদেশি ক্রিকেটারদের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তার ব্যবস্থারও একটা প্রস্তাব দিচ্ছে। বিবিসির খবরে দেখলাম যে তারা আইপিএলে নাকি মুস্তাফিজকে ফেরানোরও একটা প্রস্তাব দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে, সেরকম একটা পড়লাম খবরে। সেরকমটাও তো তারা এখন করছে, মানে তারাও তো করছে। নজরুল সাহেব যে অ্যাপ্রোচটাই হচ্ছে যে উনি ফেসবুকে একটা বিবৃতি দিয়ে দিয়েছেন, ফেসবুকের সরকার ফেসবুকে বিবৃতি দিয়েছেন, কিন্তু এটা এইভাবে এটাই অনেক সুন্দরভাবে করা যেত আইসিসিতে, যে আমরা তো যেতে চাই, আমাদের তো অনেক খেলার আগ্রহ ছিল, কিন্তু এই যে এক মুস্তাফিজের জন্যই তো আমরা পারছি না, আমরা তো বিরাট টেনশন। এই গেমটা করে তারপর ভারত নিরাপত্তার প্রস্তাব দিত, সেটা আবার আমরা রিভিউ পাঠাতাম, লোক যাইতো গিয়ে বলতো যে না, এই নিরাপত্তা এনাফ না, তোমাদের দেশ একটা জঙ্গি রাষ্ট্র, তোমরা উগ্রবাদী মৌলবাদী মববাদী লোকজন আমরা প্লেয়ার পাঠাবো না, তাহলে জিনিসটা একটা মানে গুছানো হতো। এখন ভারত তাই করে, আপনার কথা শুনে নিরাপত্তার জন্য যা লাগবে নিয়ে আসে। আপনার কথা শুনে আরেকটা কথা মনে হলো যে ধরুন এখন যদি মুস্তাফিজকে খেলানোরও যদি প্রস্তাব তারা করে থাকে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার ব্যবস্থার কথা বলা থাকে এবং বাংলাদেশ যদি টিম পাঠায়, তাহলে ভারতের সেই মবের মুখে একটা বড় থাপ্পড় হয়ে উঠলো না, যে তোমরা এত আপত্তির মুখে তাদেরকে রাষ্ট্রীয় নিরাপত্তায় পাঠানো হচ্ছে, মানে এটাও একটা বার্তা দেওয়া যেত না নাকি? কি মনে হয়? এটা আমাদের তরফ থেকে তো পাঠানোতে কোনো আপত্তি নাই, তারা যদি আবার মুস্তাফিজকে নিয়ে নেন, মানে মূল ইস্যুটা তো মুস্তাফিজ বা আমাদের খেলোয়াড়কে ওনারা যে অন্যায্যভাবে বাদ দিয়েছেন সেটা যদি তারা সঠিক করে ফেলেন, আমরা তো এর আগে তো টিম উইথড্র করবো বলি নাই, সুতরাং ওইটা করেন এবং তারা যদি পর্যাপ্ত নিরাপত্তা দেন অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে। ভারত সরকার সেটা কতটুকু, যদিও আমরা জানছি যে সেটা পাঠানো হবে না। যাই হোক, ভারতের প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম যে ভারতের এই আচরণের কারণ কি? ভারত কি তার অবস্থান থেকে একটু বদলাচ্ছে? মানে বদলাচ্ছে যে কিছুটা এটা তো মনে হচ্ছে, যেমন ধরুন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তারা কখনো ইনক্লুসিভ নির্বাচনের কথা সেভাবে বলে নাই, তখন জামাত অংশগ্রহণ করতে পারে নাই বা বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা আসে নাই। তারপরে 5ই আগস্টের পরে যখন নির্বাচন প্রসঙ্গ আসলো তখন খুব ইনক্লুসিভ নির্বাচনের কথা ভারত বলল, কিন্তু এখন আবার যখন তারেক রহমানের সাথে দেখা করলেন জয়শঙ্কর, এসে সুপ্রতিবেশী সুলভ বার্তা নিয়ে আসলেন এবং তিনি নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে গেলেন। ইনক্লুসিভ নির্বাচন হতে হবে ভারত চায়, এই বিষয়গুলো কিন্তু আর বললেন না। ভারত মানে কি অবস্থা বুঝে তাদের অবস্থান বদলাচ্ছে? ঘটনা প্রবাহের দিকে তাকালে দেখা যায় ওই বিকেলের পর রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। অনেকের মত সেই সময় নেতৃত্ব পরিবর্তন হওয়াটাই পরিবর্তন না হয়তো, কিন্তু এটা একটা মুখস্থ কূটনৈতিক প্রতিক্রিয়া সবসময় বলে, বাট ওইভাবে হয়তো তারা মিন করে না, কিন্তু তারা তখনও বলেছে যে সব দল মত নির্বিশেষে অংশগ্রহণ। একই স্ক্রিপ্ট তারা 5ই আগস্টের পরে বলেছে দলমত সকলের অংশগ্রহণের ব্যাপার, এবং যখন আপনি কোনো একটা ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দলের নেতার সাথে দেখা করবেন তাকেই শুভকামনা জানাবেন। তাকে তো তারেক রহমানকে তো বলে লাভ নেই যে আপনি অনেক ইনক্লুসিভ নির্বাচন করেন, তারেক রহমান তো সরকার না, তারেক রহমান তো করছেন না, এটা তো করছে সরকার। বাদ দিচ্ছে তো আওয়ামী লীগকে বাদ দিচ্ছে যে ডক্টর ইউনূসের সরকার, তাদের পলিটিক্যাল সিদ্ধান্ত। কিন্তু এখানে ভারত বাস্তবতা বুঝতে পারছে যে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ হয়তো নির্বাচনের বিষয়ে এই মুহূর্তে এত প্রস্তুত না বা এত গোছানো না বা এত আমি কি বলবো যে তাকে নির্বাচনে আনা না আনায় খুব একটা ক্ষতি আওয়ামী লীগের হবে না, এটা হয়তো তাদের নতুন উপলব্ধি। মানে এই উপলব্ধিটা কি ভারতও বুঝতে পারছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে ভারতের একই উপলব্ধি। কিন্তু এখন আওয়ামী লীগ কি করবে তাহলে? আপনার কি মনে হয় যে তারা কি চুপচাপ করে বসে থাকার মতো রাজনৈতিক দল না, এত বড় একটা রাজনৈতিক দল, তারা আসলে কি করবে? কারণ তারা নির্বাচন বয়কট করার একবার কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী, যে আওয়ামী লীগ নির্বাচন না করলে লাখ লাখ ভোটার বা তার সমর্থকরা তারা ভোট বয়কট করবে। নির্বাচন প্রতিহত করবারও একটা কথা বলেছিলেন সজীব ওয়াজেদ জয়, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে সহিংসতার একটা হুঁশিয়ারিও দিয়েছিলেন।
আসলে কি করতে পারে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের সক্ষমতা এই মুহূর্তে কতটা বলে আপনার মনে হয়? আওয়ামী লীগ অনেক কিছুই করতে পারে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ অনেক কিছু করতে যাবে না। কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে সাংগঠনিকভাবে আমরা গত 5ই আগস্টের আগে, বিশেষ করে গত জুলাই থেকে যদি এখন পর্যন্ত আপনি দেখেন যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা যে ভিতরে অনেক ক্ষয়ে গিয়েছিল, অনেক দুর্বল হয়ে গিয়েছিল, এটা এখন প্রমাণিত। এবং এইটার দায়িত্ব আওয়ামী লীগ নিতে হবে। মানে এখন আওয়ামী লীগের যে তরুণ সমাজ ছিল তারাই তো এখন বিভিন্ন ছাত্র সংসদে বিজয়ী হচ্ছে, তাই না? যেমন সম্প্রতি যকসুতো দেখলাম বিপি, সেটাও ছাত্রলীগের নেতা, মানে সাবেক নেতা। সো তাদের যে তরুণ সমাজ যেটা ছিল, এটা তো প্রায় সকলেই এখন সরকারের সাথে, জামাত শিবিরের সাথে আছে। সো এই যে বিভিন্ন জায়গায় তাদের যে জেলা উপজেলা বিভিন্ন কমিটি, বিভিন্ন এগুলা কিভাবে দেওয়া হয়েছে, এইগুলা তো পলিটিক্যাল নেতাদেরকে তো দেওয়া হয় না, এদের অধিকাংশ দেওয়া হচ্ছে বিভিন্নভাবে আর্থিক সুবিধা, অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে। এইসব অভিযোগ তো আমরা পেয়েছি। এবং দলে দলে জামাত শিবিরের লোকজনকে তাদের দলে নেওয়া হচ্ছে, এই বিষয়ে কিন্তু ত্যাগী নেতারা দীর্ঘদিন ধরে ফ্ল্যাগ করাচ্ছে। সুতরাং তারা তো তাদের সংগঠন ভেঙে দিয়েছে। এখন একটা সংগঠনকে যখন ভেঙে ধ্বংস করে দিয়েছে, সেখান থেকে আবার স্ক্র্যাচ থেকে তুলে আনার জন্য একটা মিনিমাম সময় আপনাকে দিতে হবে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে তাদের সেই কমিউনিকেশন চ্যানেলটাই নাই, মানে একেবারে বেসিক কমিউনিকেশন চ্যানেল নাই, যে কেন্দ্র থেকে একেবারে ওয়ার্ড লেভেলে বা ইউনিয়নের একেবারে গ্রাম লেভেলে একটা নেতার সাথে কোন চেইন মেনটেন করা হবে, সেই ডাটাবেস তাদের আছে বলে আমার মনে হয় না, সেই ইনফরমেশন তাদের আছে বলে মনে হচ্ছে না। এবং সেটা না থাকার কারণেই তারা যে ধবাস করে পড়ে গিয়েছে, এখান থেকে উঠতে সময় লাগবে। কিন্তু রেস্ট ইস্যুড, আমার যে ভিউ এজ এ দীর্ঘদিনের পলিটিক্যাল পর্যবেক্ষক হিসাবে, আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত গুছিয়ে উঠতে পারে, এই স্ট্রেংথ তাদের আছে। বাট সেটা এখন হয়তো কিক অফ হয় নাই, সেটা কিক অফ হওয়ার সাথে সাথে তারা পারবে। এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনের আগে আমি জানি না তারা কি করবেন, কিন্তু নির্বাচনের পরে বোধহয় তাদের এক ধরনের নতুন শিফট করার সুযোগ আসবে। এই যে সাময়িক একটা সরকার, মমতান্ত্রের যে সরকারটা, এই সরকারটা চলে যাওয়ার পরে তারা হতে আর একটু গুছিয়ে উঠবে, যে নতুন একটা পর্ব শুরু হলো, 5 বছরের একটা সরকার এসেছে, লেটস চ্যালেঞ্জ দেম। আমার কাছে তাই মনে হচ্ছে। কিন্তু এই যে চ্যালেঞ্জ করা বা কিক অফ করার যে জায়গাটা আপনি বলছেন, সেটি আসলে সেই নেতাদের দিয়ে হবে যারা টাকার বিনিময় বা আর্থিক সুবিধার বিনিময়ে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ না, শত্রুর একেবারে চিহ্নিত যারা শত্রু বলে গণ্য করে তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়া বা পদবি দিয়ে দেওয়া, যারা এই কাজটা করলেন সেই নেতাদের দিয়ে এটি সম্ভব হবে? এই চ্যালেঞ্জ না, সে নেতাদের দিয়ে সম্ভব হবে। শুনুন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো জিনিস হচ্ছে কি, এটা দুটো পরিবারের উপরে নির্ভর করে। আপনি আওয়ামী লীগের শেখ হাসিনা আছেন, এর বাইরে সবাই যদি চোর হয়, এটা এক রাতের ভিতরে যদি কালকে উনি বাদ দিয়ে দেন, সবাই বাদ দিয়ে নতুন একজনকে করেন, দেখবেন কেউ এটা নিয়ে কোনো কথা বলবে না। আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে যদি উনি বলেন যে এখন থেকে অমুক হচ্ছেন তোমাদের অমুক পদ, ওই সাংগঠনিক সম্পাদক এখন অমুক, ওই লোকটা যদি ওরা নাও চিনে, কিন্তু ওর পিছনে থাকবে বিকজ অফ শেখ হাসিনা। সেম গোজ টু বিএনপি। খালেদা জিয়া যখন ছিলেন, বা এখন তারেক রহমান আছেন, তারেক রহমান যাকে বলবেন যে না এখন থেকে ইনি হচ্ছেন এই পদের, ইনি হচ্ছেন অমুক, সেটা মেনে নেওয়া হবে। সুতরাং মিড এবং লোয়ার লেভেলের লিডারশিপ পরিবর্তন করে ফেলার এইসব দলে খুব একটা বড় চ্যালেঞ্জ না, কারণ দলের ছায়া সরে গেলে এইসব নেতার আসলে নেতা থাকে না। তাহলে করছে না কেন আওয়ামী লীগ? এটা এখনই করছে না কেন? মানে যদি এটা আওয়ামী লীগের আভ্যন্তরীণ সিদ্ধান্ত, এই বিষয়ে আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি কি মনে করেন যে এখন করা উচিত? আপনি কি মনে করেন যে এটা এখন করা উচিত? আমার কাছে এখন করা উচিত এটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় এটা উচিত ছিল 5ই আগস্ট রাতে থেকেই সেকেন্ড লেভেল অফ কিছু একটা করা। মানে 5ই আগস্ট বিকালের এই ঘটনার পরে দেয়ার শুড বি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কেন আমি বলি আপনাকে, যেমন ধরেন এই শেখ হাসিনার উপরে, বা আপনি যদি বলেন যে আওয়ামী লীগের উপরে অ্যাটাক গুলো আপনি খেয়াল করেন, 15ই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনাটা দেখেন, তারপরে জেল হত্যা, তার মানে 75 সালে, তারপরে শেখ হাসিনার উপরে 88 সালে চট্টগ্রামে গুলি করে 24 জন আওয়ামী লীগের নেতা কর্মীকে মেরে ফেলা হলো, গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় কত কেজি ওজনের জন্য একটা বোম ফিট করে রাখা হয়েছিল, অসংখ্যবার তার উপরে কিন্তু লাইফ থ্রেট এসেছে। আমি খুব অবাক হয়েছে। আমার একটা ধারণা ছিল যে ওয়ান ফাইন মর্নিং তো এই ঘটনাগুলো ঘটবে, মানে ঘটে যেতে পারে। দেখে তখন কি হবে এই বিষয়ে আওয়ামী লীগের একটা স্ট্যান্ডার্ড রেডি থাকা উচিত ছিল, যে যেহেতু এতবার জীবনের উপরে ঝুঁকি এসেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, কে নেতৃত্ব নিবে, কি বিবৃতি প্রথমে আসবে, কারা বিবৃতি দিবেন, কিভাবে সংগঠন হবে। এবং দ্বিতীয় যে জিনিসটা আমরা জানতাম, যে শেখ হাসিনা নিজেও বারবার বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে অসংখ্যবার অ্যাটেম্প নিয়েছে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য। এবং আমার মানে কোনো এক সময়, আপনি তো আমেরিকার পাওয়ারকে অস্বীকার করতে পারেন, কোনো এক সময় তারা হয়তো সফল হয়ে যেতে পারে, এবং সেই সফলতার কারণে শেখ হাসিনা হয়তো মারা যেতে পারেন, কারাগারে যেতে পারেন,
দেশ ত্যাগ করতে হতে পারে, তাকে হয়তো যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের মতো ধরে নিয়ে যেতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। উইল বি দ্য সেকেন্ড। ওই সময় আওয়ামী লীগ কোথায় লুকাবে, কিভাবে কাজ করবে, কারা বক্তৃতা দিবে, কারা কি করবে, এর কিছুই কিন্তু আওয়ামী লীগের রেডি ছিল না। সুতরাং আমার কাছে মনে হয় 5ই আগস্ট বিকেলে তাদের যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর ইমার্জেন্সি বলে যে বইটা বের করার দরকার ছিল, ওই বইটা তাদের ছিল না। আচ্ছা ঠিক আছে, ছিল না, থাকতে না পারে, বড় তো। তারপরে কিন্তু তাদের কোনো প্রস্তুতি এখন পর্যন্ত ওইভাবে দেখেনি। যেমন ধরেন এই নির্বাচনটাকে কেন্দ্র করে তাদের কি করতে হবে, এটা কিন্তু এখন আমরা ক্লিয়ার না। তারা নির্বাচনে যাবেন না, এটা শেখ হাসিনা সম্প্রতি বলেছে, মানে ভোট দিতে যাবেন না বলেছেন। হ্যাঁ, সেটা কি ভোট দিতে যাবেন না, নাকি তারা প্রতিরোধ করতে যাবেন, প্রতিহত করতে যাবেন? যেটা আপনি একটু আগে বললেন যে সজীবদের জয় এক ধরনের ইঙ্গিত দিয়েছেন, আবার শেখ হাসিনা ভাষণ বা নিজে কথাগুলো বলছেন। এখান থেকে আমি যেটা বুঝেছি যে ওরা ওদের মতো করুক না করুক, তোমরা ভোট দিতে যায় না, এটা হচ্ছে যে একটা মেসেজ। কিন্তু আপনি দেখেন পাকিস্তানে কি ঘটেছিল। পাকিস্তানে যখন ইমরান খানের প্রার্থীকে দলকে বাদ দেওয়া হলো, ইমরান খানের দলের লোকজন কিন্তু স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু বেশ ভালো ফলাফল করেছেন, যদি মনে থাকে। এই প্ল্যানটা করার মতো যথেষ্ট সময় আওয়ামী লীগের ছিল। কারণ হচ্ছে আওয়ামী লীগ কেন আওয়ামী লীগকে আসতে দিচ্ছে না? বিকজ আওয়ামী লীগের পপুলারিটি আছে, আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে। বিশেষ করে এই মবতন্ত্র যে শুরু করেছে তারা যেভাবে, এই মবের কারণে এবং বিভিন্ন কারণে মানুষ খুবই খুবই বিরক্ত। আপনি আজকে এলপিজি গ্যাসের দাম 1100-1200 টাকার এলপিজি 2200 টাকায় কিনতে হচ্ছে। একটা গরিব মানুষ 1000 টাকা বেশি দিয়ে একটা এলপিজি কিনে ওর বাসায় যদি 3টা এলপিজি লাগে, 3000 টাকা ওর বেতন কে দিবে? ডক্টর ইউনূস সরকার তো দিচ্ছেন না, কেউ দিবেন না। এই যে প্রেসার, আমি আজকে একটা ভিডিও দেখলাম যেটা মানে ছোট যে চায়ের দোকান, রেস্টুরেন্ট, ওর ডেইলি একটা এলপিজি লাগে, বুঝতেছেন? তার উপরে মাসে 30,000 টাকার এক্সট্রা বার্ডেন, এবং তাও সে এলপিজি পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। এরকম বিভিন্ন ইস্যু আছে যেখানে মানুষ খুবই ক্ষুব্ধ। নারী অধিকার একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে এই দেশে। মাজার মন্দিরগুলো প্রকাশ্যে আক্রমণ করা হচ্ছে, রাস্তাঘাটে লোকজনকে হেনস্থা করা হচ্ছে। আওয়ামী লীগের উচিত ছিল এই ক্ষুব্ধ জনগণ, যারা এখন বুঝতে পেরেছে যে এটা মেটিকুলাসলি ডিজাইন কিছু কাজ হয়ে গিয়েছে, যারা প্রতারিত বোধ করছেন, তাদেরকে নির্বাচনের প্রসেসের ভিতরে ঢুকিয়ে দেওয়া। এবং এটা করার জন্য তারা স্বতন্ত্র বলুন বা অন্যান্য 53টা রাজনৈতিক দল নিবন্ধিত আছে। আমি বিশ্বাস করি না যে আওয়ামী লীগ চাইলে যে কোনো একটা মার্কায় 300 লোক দাঁড় করিয়ে ভোট করে ফেলতে পারতো না, এটা সম্ভব ছিল। কিন্তু আওয়ামী লীগের লোকরা তো দাঁড়াচ্ছে, অনেক জায়গায় তো দাঁড়াচ্ছে, যেমন জাতীয় পার্টি থেকে দাঁড়াচ্ছে, কিছু কিছু দু একটা শোনা যাচ্ছে আমজনতার দল একটা দল আছে, এরকম দু একটা দল থেকে। এগুলো হচ্ছে গুরুত্বহীন লোকজন, এইগুলো হচ্ছে গুরুত্বহীন লোকজন। এক দ্বিতীয় হচ্ছে এটাকে আপনি যদি স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে না দাঁড় করেন, আমজনতার দল থেকে আমার আসনে কে দাঁড়িয়েছে আমি জানি না। কথার কথা হচ্ছে যে ওইখানে আপনি যদি একটা বলেন যে না আমরা হচ্ছে শারমিন দলের ভিতরে 300 লোক দিব, তাহলে আপনি একটা মার্কায়, নৌকাকে রিপ্লেস করা একটা মার্কায় আপনি 300 আসনের লোক দিতে পারতেন, এবং আপনি একটা সময় ঘোষণা দিতে পারতেন যে আমরা এই 300 লোককে ভোট দিব। তখন আপনি বুঝতে পারতেন কি দাঁড়াচ্ছে, কিভাবে দাঁড়াচ্ছে। আপনি দেখেন যে এতগুলো ছাত্র সংসদ নির্বাচন হলো, আপনি কি বলেন ছাত্রলীগের সবাই কি পালিয়ে গিয়েছে, সবাই কি ক্যাম্পাসে নাই? তা তো না, বা তাদের তো ছায়া এবং সমর্থক জায়গাগুলো আছে। ছাত্রলীগ কিন্তু ট্রাই করে নাই যে এই নির্বাচনগুলোতে অন্তত একটা উকি ঝুঁকি। অবশ্যই তারা জিতবে না, তাদেরকে জিততে দেওয়া হবে না, পিটিএ ক্যাম্পাস থেকে বের করা হবে, বিভিন্ন জিনিস হবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা প্রমাণ করার জায়গা ছিল, বা হয়তো করা সম্ভব ছিল। কিন্তু কোনোভাবেই তারা এই কাজ, মানে এই ঝুঁকিটাই এখন কে নেবে? এখন ধরেন নির্বাচনে যদি একটা এরকম দল থেকে 300 আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ, তো তাদের অবস্থা কি হবে? তারা কি নির্বাচনের জন্য কাজ করতে পারবে? সিদ্ধান্ত নিতে এত দেরি কেন? অভ্যন্তরীণ মত বিরোধ নাকি বাস্তবতার অঙ্গীকার করার প্রমাণত এই বিষয়গুলো 300 লোক আছে জানবে, মানে ওরা যদি বলা হয় যে তুমি মারা যাবা, তুমি দাঁড়াইতে হবে নৌকা, ও দাঁড়িয়ে যাবে। এইরকম 300 লোক তাদের আছে, 300 না অনেক বেশি আছে। মানে আমি বলছি, মানে আমি দীর্ঘদিন এদেরকে রাজপথ হতে দেখেছি, তাদের অনেক লোক আছে। ভাই ঠিক আছে, আমাকে নেত্রী বলছো এখানে দাঁড়াইতে হবে, গেলাম, নমিনেশন দিলাম। ভোট পাওয়ার মতো লোক, হ্যাঁ ভোট পাওয়ার মতো লোক। কারণ ভোট পাওয়ার মতো আপনি অনেক লোককে পাবেন যারা হয়তো আওয়ামী লীগের এই রাজনৈতিক প্রসেসের ভিতরে দীর্ঘদিন ছিল না, মানে তারা হয়তো বিরক্ত হয়ে 10 বছর ধরে আওয়ামী লীগের পার্টি অফিসে যায় না, বাট তারা আওয়ামী লীগ, বা হয়তো এখানে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে নেতারা ছিলেন। ধরুন যদি আমি জাস্ট একটু আর্গুমেন্টের খাতিরে বলছি, ধরুন তারা গেল, তাদের মামলা তো অনেক কিছু রয়ে গেছে, অজ্ঞাতনামার লিস্ট আছে, কয়েকটা নাম ঢুকিয়ে দিলে নির্বাচন করতে পারবেন না। মামলা আপনি রাজনীতি করতে হলে মামলা এবং রাজপথে মায়ের দূর খাবেন, এইগুলাকে অস্বীকার করে তো পারবেন না। মানে আপনি যদি বলেন যে এই যে শেখ হাসিনা, হ্যাঁ উনি তো কমফোর্টেবল লাইফে থাকতে পারতেন, তাই না? উনিও তো গিয়ে লন্ডন আমেরিকায় বসে থাকতেন।
উনিকে তো আসতে হয়েছে, এবং আসার পরে তো ওনার ওই যে মাথার উপরে গ্রেনেড এবং অন্যান্য জিনিস হামলা মার খেতে হচ্ছে, বা যে কোনো রাজনৈতিক নেতা। আপনি যদি বলেন মতিয়া চৌধুরীরা কি রাস্তায় মায়ের কম খেয়েছেন, আপনি কি কম দেখেছি তাদেরকে? তো তারা কি রাজনীতি আপনি মায়ের খাবেন না বা জেলে যাবেন না এই ভয় পেলে তো হবে না। এবং এই যে বিএনপির এখন যে নেতারা আছেন, আমি শুনেছি যে হাবিব নবী সোহেলের উপর নাকি 400 না 500 মামলা আছে। সো উনি কি বলেছেন যে না ভাই আমার এত মামলা দিচ্ছে আমি চলে যাবো? যারা পলিটিক্স করেন তারা এই হ্যাসলটা নিয়েই করে। হাবিবুল নবী সোহেল যদি 400 মামলা নিয়ে রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগে এরকমও হাবিবুল নবী সোহেলরা আছেন, মানে ওই সমসাময়িক বয়সের সমসাময়িক ছাত্র নেতা, তারা এখনো তো মাত্র মামলা খাওয়া শুরু হয়েছে, ওরা বলবে ঠিক আছে আমরা 400 মামলা খাইতে রাজি আছি, আমাকে বলা হয়েছে নমিনেশন দিতে, আমি নমিনেশন দেব, এরকম আছে। এবং তখন যদি তাদেরকে মারধর করা হতো, এটাও ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেখানো যেত যে আমাদেরকে নির্বাচন মানে ওই দলের লোকজনকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এটা প্রমাণ করা যেত যে প্রার্থীদেরকে জোরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বা এই প্রেশার দেওয়া হচ্ছে। এই সুযোগটা হয়তো একদম আপনার যে পরামর্শ বা আপনার যেটা মনে হচ্ছে যেটা করা উচিত সেটা একদমই স্পষ্ট। আওয়ামী লীগ আসলে সেটাকে আমলে আদৌ নেয় কিনা বা শোনে কিনা সেটি একটা দেখবার বিষয়। কিন্তু ওই যে আপনি একটা বলছিলেন না যে আর্থিক সুবিধা নিয়ে নেতারা বিভিন্ন মানে নেতৃত্ব পর্যায়ে জামাত শিবিরের লোক নিয়ে আসছে, বা শিবিরের এখন যে নির্বাচনগুলোতে সেখানেও দেখা যাচ্ছে। কিন্তু এবং এমনকি সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন যে এরা আমার কাছে এসে বঙ্গবন্ধুর জন্য কেঁদে যার হয়ে যেত, মানে তার একটা লিখা ফোন আলাপে বা একটা মানে অনলাইন বক্তৃতায় এটা শুনেছিলাম। তো এটা কি খুব আসলে তাদের জন্য সহজ কৌশল ছিল না, মানে যারা আসলে এরকম গুপ্ত রাজনীতি করেছে? কারণ খুব সহজেই যদি বঙ্গবন্ধুর নাম বললে স্কুল এমপিও ভুক্ত হয়ে যায়, বঙ্গবন্ধুর নাম বললে ব্যবসা বাণিজ্য পাওয়া যায়, মানে মামলা মোকদ্দমা থেকে রক্ষা পাওয়া যায় ইত্যাদি নানা, খুব সহজ কৌশল ছিল। এক্স্যাক্টলি, আমি কিন্তু এখানে জামাত শিবিরকে দোষ দেই না। কেন দোষ দেই না? আমি তো রাজনীতি করতে এসেছি, কৌশল করতে এসেছি। এখন সবচেয়ে সহজ কৌশল হচ্ছে গিয়ে বঙ্গবন্ধুর নাম দিয়ে যে কোনো জিনিস করলেই সেটা তুমি খাচ্ছ, তুমি এটা কোনো লজিকে যাচ্ছ না, এবং জিনিসটা এমন ভয়ের একটা পরিবেশ তৈরি করে রেখেছো। সো তারা তো এই সুযোগটা নিয়েছে। মানে আমি কয়েকদিন আগে দেখলাম আপনার অনুষ্ঠানে, বোধহয় কোনো একটা অনুষ্ঠানে আমি দেখলাম যে রাশেক সাহেব, আমাদের আওয়ামী লীগের তরুণ নেতা ছিলেন রংপুরের, তো উনি বলছেন যে কোথায় যেন গিয়ে বলেছে যে বঙ্গবন্ধুর ছবি দেওয়া মগ সব দূতাবাসে দিতে হবে, ওয়ার্ক অর্ডার দেয়। এখন বলেন কোন সরকারি অফিসারের সাহস আছে এটা যে তুই মগ কেন দিবি, এটা বললেই তো ও রাজাকার বা অন্য একটা কিছু বলে 200 বলে ওরা রংপুরে বা কোথাও ট্রান্সফার করে দিবে। এই রিস্ক কেউ নেয় নাই। তো এই পরিবেশটা আপনি কেন তৈরি করেছেন? কেন আপনাকে এই ছাত্রলীগের গেস্ট রুম গণরুমের বদনামটা নিতে হচ্ছে? কেন আপনাকে এই সবাইকে ছাত্রলীগ বানিয়ে ফেলতে হবে? আপনি যখন সবাইকে ছাত্রলীগ বানাতে গিয়েছেন, আমাকে ছাত্রলীগের একটা জুনিয়র ছেলে সেদিন বলেছে যে ভাই অনেক জায়গায় আছে কমিটি বড় দেখানোর জন্য অনেক ছেলে পেলেকে নিয়ে একটা করে পদ দিয়েছে, মানে ওই হলে হয়তো এতগুলো ছেলেও না ছাত্রলীগ কিন্তু দিয়েছে। এরা কি করেছে? এরা এই যে জুলাইয়ের আন্দোলনের চূড়ান্ত সময় এসে ছাত্রলীগ ছেড়ে দিলাম, ছাত্রলীগের অমুক পদ, কারণ ও আসলে ওই পদ নিতেই রাজি ছিল না বা সে ওইটার সাথে ইনভলভ ছিল না, তাকে দেওয়া হচ্ছে, সেই সুযোগে একটু হিরোইজম দেখিয়ে ছেড়ে দিয়েছে। দরকারটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল? তো আপনি যখন অতিরিক্ত করতে গেছেন, আপনি যখন সবাইকে আওয়ামী লীগ বানাতে গিয়েছেন, সবাই তখন গিয়ে এই সবাই আওয়ামী লীগের একটা অংশ তো আওয়ামী লীগ না, তো সে তো তার ঘরে ফিরত যাচ্ছে বা তার মতো করে সুযোগ নিয়েছে, এটা অস্বীকার করার কিছু না। মগ সাপ্লায়ারকে জানে যে সে গিয়ে বঙ্গবন্ধুর নাম বললে শেষ করুন। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। হ্যাঁ, অভিজ্ঞতার কথাটা হচ্ছে যে এটা তখন বঙ্গবন্ধু শতবর্ষ চলছে, যে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র যেটা আছে এইখানের মধ্যে কোন একটা সংগঠন তারা একটা অনুষ্ঠান করতে যাবে, গিয়ে ওই যেদিন অনুষ্ঠানটা করবে গুছিয়ে করবে, সেদিনের ওই দিনের হলটা আসলে বুকিং করা অন্য একটা সংগঠন, আর একটা পেশাজীবী সংগঠন, সরকারি পেশাজীবী সংগঠনের বুক করা, মানে ওনারা প্রোগ্রাম করবে। এখন এরা আবার ওই দিনই করতে চায়, এখন করতে চায় করতে পারছে না। এরা দুর্বুদ্ধিটা কি করেছে জানেন? ওরা দরখাস্তের উপরে লিখে দিয়েছে, মানে ওদের মূল টপিকের উপরে আরেকটা দিয়ে যে বঙ্গবন্ধু শতবার্ষিকী উপলক্ষে একটা আলোচনাও হবে। জানি করেছেন, আমি ওনাদেরকে চিনি, তা আমি বললাম যে ভাই এই বুদ্ধিতে কিন্তু কাজ হবে, বুঝছেন? এই হল আমাদেরকে দিতে হবে। এবং সত্যি কথা নিয়ে গেছে। এখন ওই মানে যারা হল ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ ছিলেন ওনারা পরে ওই মানে আগে যারা বুক করেছিলেন তাদেরকে ফোন করে ভাই মাপ চাই, আমাদের কিছু করার নেই, চাকরি নিয়ে মুশকিল হবে, আপনারা আরেকদিন করেন বলে এদেরকে দিয়েছে। মানে যারা এই কাজটা করেছে তারা কিন্তু বঙ্গবন্ধুর প্রতি তাদের কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, আমি তাদেরকে চাই, তাদের কিছুই নাই, কিন্তু তারা জানে যে এটা বললে ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে হল দিবে। এইভাবে ব্যবহার হয়েছে। কিন্তু আপনি যদি সিস্টেম ডেভেলপ করতেন, আইন ডেভেলপ করতেন, যে যিনি আগে বুক করেছেন উনি যদি বঙ্গবন্ধুর আলোচনা বাদ দিয়ে অন্য আলোচনা করতে চান সেটা ওনার ব্যাপার,
ওনার যা ইচ্ছা করবেন, কিন্তু উনি আগে বুকিং দিয়েছেন, আগে পেতেন। এই যখন সিস্টেম থাকতো তাহলে এই অপব্যবহার গুলা হতো না, কিন্তু সিস্টেম না থাকার কারণে এই অপব্যবহার গুলো করা শুরু। আরেকটা অপব্যবহার বা আরেকটা একটু ছোট্ট করে মানে মনে হলো তাই, এখন বঙ্গবন্ধুর নামে যা যা ছিল বা শেখ পরিবারের নামে শেখ রেহানা, ফজিলাতুন্নেসা, শেখ হাসিনা, শেখ কামাল জামাল রাসেল, তাদের নামে যত রকম প্রতিষ্ঠান বা যা যা ছিল সেগুলো, যেমন হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল করে ফেলা হচ্ছে। এর আগে এরকম আমরা দেখেছি, আপনি যেটি চীন মৈত্রী সম্মেলন সেটিরও নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ভাসানী নভ থিয়েটারের নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম চেঞ্জ করে দেওয়া হলো। মানে এই যে সেটা তারা করেছে, এখন এখানে এসে আবার এরকমটা করা হচ্ছে। ওই রকমই একটা জিনিস ফলো করা হচ্ছে কিনা, বা এগুলোর পরিণতি আসলে কি হয়? আগের পরিণতিও দেখা যাচ্ছে, এর পরিণতিও সামনে আসলে কি হবে বলে মনে হয়? আমার কাছে মনে হয় কি, এইগুলো আসলে খুবই অপ্রয়োজনীয়। মানে যারা আমাদের জাতীয় নেতা, তাদের নামে যদি কিছুই না থাকে, ধরেন আপনি বললেন যে শেখ মুজিব নামই রাখা যাবে না, আইন করে দিলেন। আপনি বঙ্গবন্ধু শব্দ আছে এরকম সবকিছু বন্ধ করে দেবেন। ইভেন প্রাইভেট একটা কোম্পানি যদি বঙ্গবন্ধু নামে থাকে, ওই নাম রাখা যাবে না, বেআইনি করে দেবেন। এতে বলেন বঙ্গবন্ধু কি আসে যায়? বাংলাদেশ যতদিন থাকবে, ইভেন বাংলাদেশ যদি নাও থাকে, ধ্বংস হয়ে সমুদ্রের নিচেও চলে যায় কোনোদিন, এই দেশ কিভাবে স্বাধীন হয়েছিল, কে করেছিল, এটা তো ইতিহাসে রয়ে যাবে, তাই না? থাকবে। এখন এইগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় কিছু জিনিস আমরা করে থাকি। মানে বঙ্গবন্ধু নব থিয়েটার করা হয়েছিল, এটাকে বোধহয় পরে ভাসানী নব থিয়েটার করা হলো। ভাসানী নব থিয়েটার থেকে বঙ্গবন্ধু নব থিয়েটার করা হয়েছিল, বা ভাসানী নব থিয়েটার থেকে বঙ্গবন্ধু। এতে ভাসানীরই কি লাভ হলো, ক্ষতি হলো? বঙ্গবন্ধুর কি লাভ হলো, ক্ষতি হলো? জিয়াউর রহমানের কি লাভ হবে, ক্ষতি হবে? এরা তো পার্ট অফ দ্য হিস্ট্রি, ইতিহাসের অংশ। কিন্তু যারা করছে তাদের তো কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। আমি এই জন্য বলছি যে এটা অপ্রয়োজনীয়। এটা একটা খুব মানে এটা তো এক ধরনের অপমানও বটে। মানে আপনি এই যে এখন বঙ্গবন্ধুর নাম একটা হল, এটাতে ধরেন বঙ্গবন্ধু কিছু আসে না, বঙ্গবন্ধুর নামে বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত হয়েছে, এবং ওইটাও আপনি বদলায় ফেলেন, ওতেও ওনার কিছু আসে না। কিন্তু এই কালচারটা তো ভালো না। মানে এবং এই নামকরণের জায়গায় যদি আমরা মানে এমন ধরনের এই পলিটিক্যাল যারা একেবারে জাতির মানে মানে যাদের নাম একবার বাংলাদেশের সাথে ওতপ্রোত, তাদের নামগুলো নিয়ে টানাটানি না করি, তাহলে মনে হয় তাদের নামের প্রতি সম্মান হয়। কারণ কোন একটা সময় কেউ না কেউ এটাকে অসম্মান করবে। এখন যে লোকটা, তার কাছে মনে হচ্ছে যে হাদির নাম বঙ্গবন্ধুর চেয়ে উপরে, মানে এই ধরনের লোকজন তো আছে বাংলাদেশে, তাই না? এখন এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নাই। আচ্ছা, মানে এতে যাদের নাম বদলানো হচ্ছে তাদের কিছু আসে যায় না। বাট আমার কথা হচ্ছে শুরুতেই এদের নাম করাটাও খুব জরুরি না, আমার কাছে মনে হয় না। মানে ভালোবাসা দেখানোর জন্য বঙ্গবন্ধুর নামে হল না থাকলে বঙ্গবন্ধু কি বাংলাদেশ থেকে মুছে যাবে? ভালোবাসা দেখানোর জন্য করেছিল নাকি একটু আগে আপনি কিছু আসে যায়? তাদের তো কিছু যায় আসে না, তারা সব আসে যাওয়ার সব ঊর্ধ্বে তারা চলে গেছেন। কিন্তু আপনি একটু আগে যে অভিজ্ঞতার কথা বলছিলেন যে বঙ্গবন্ধুর নাম দিলে স্বার্থ হাসিল হচ্ছে, হল পাওয়া যাচ্ছে বা কাজ পাওয়া যাচ্ছে, তেমনি আসলে হয়তো ভালোবাসার জায়গা থেকে না, হয়তো বা এই কারণেই করে থাকেন কিনা, এখনো সেই কারণেই করছেন কিনা, আসলে সেই বিষয়ে যেহেতু আপনি গুরুত্বপূর্ণ মনে এখনো সেই কারণে করছে। মানে এখন আপনি ওই একই মগ সাপ্লায়ার গিয়ে বলবে হাদির নামে মগ দিব, দেখেন মানে এরা ওই ধান্দা জানে কিভাবে করতে হবে। জি, এবারে আসি ওই ছাত্র সংসদ নির্বাচন যেটি নিয়ে কথা একটুখানি বললেনও, যে সেখানে যে এই যে শিবিরের জয় জয়কার, আমি আমারই অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি সাদ্দামকে জিজ্ঞাসা করছিলাম যে একটা বিএনপি একটা অভিযোগ তুলেছিল যে ছাত্রলীগের যে ভোটাররা তারা শিবিরে ভোট দিয়েছে, সেই প্রসঙ্গে জানতে চাইছিলাম। তো তিনি এটি অস্বীকার করছিলেন, কিন্তু তাহলে মানে এত জয় জয়কার কিভাবে, ছাত্রলীগের ভোট গেল কি করে, কোথায়? নাকি আসলে যাদেরকে ছাত্রলীগ বলে চিনতাম ওই যে সেই রকম সবাই আসলে শিবিরই ছিল? এখানে অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে গিয়ে ছাত্র শিবিরকে চ্যালেঞ্জ করার মতো সংগঠন তো নাই। আপনাকে তো মানে প্যারালাল একটা সংগঠন থাকতে হবে। জাতীয়তাবাদী ছাত্রদল আসলে আমি যদি বলি, আমি নিজে যে এই সংগঠনকে যেভাবে দেখছি বা দেখছি, 2001-এর পর থেকে আসলে এই সংগঠনটা দাঁড়াতে পারেনি। এটা দাঁড়াতে পারেনি, তরুণ সমাজের কাছে তাদের সেই পপুলারিজম বা জনপ্রিয়তা নাই, এবং যদি থাকতো তাহলে বিএনপি 17 বছর ক্ষমতার বাইরে থাকে না, অনেক আগেই তারা একটা কার্যকর গণ আন্দোলন তৈরি করতে পারে। কিন্তু আপনি দেখবেন যে বিএনপি যতগুলো গণ আন্দোলন তৈরি করেছে, এখানের মধ্যে ছাত্র সংগঠন কেন্দ্রিক বা ক্যাম্পাস কেন্দ্রিক আন্দোলন কিন্তু এত না। বিএনপি অনেক বড় বড় মানে ইভেন্ট শেষ তারা বোধহয় 19 আগস্ট 29 আগস্ট অক্টোবরে একটা অনুষ্ঠানও করেছিল, যেখানে লাস্ট 5 আগস্টের আগের অক্টোবরে একটা বড় সমাবেশ ঢাকায় করেছিল, যেটাতে হামলা হয়েছিল।
সো সেটাও কিন্তু আপনি দেখবেন যে তাদের গণসংগঠন গণসম্পৃক্ততা দিয়ে বিএনপি যতটুকু চেষ্টা করেছে প্রতিরোধ গড়ে তুলতে, কিন্তু তরুণ সমাজের মধ্য থেকে সেই পরিমাণ সাপোর্ট তারা কখনো নিতে পারেনি। এটার পিছনে বিভিন্ন কারণ আছে। একটা হচ্ছে গিয়ে ধরেন তাদের রাজাকার সম্পৃক্ততা। তো রাজাকার সম্পৃক্ততা থাকার কারণে কেউ যখন বাজারে 1 নম্বর রাজাকার পায়, যেটি জামাত শিবির, তারা তো আর আপনার ওই 2 নম্বর রাজাকার কিনতে যাবে না, যারা যে চাইনিজ মালের মানে দাম কম কিন্তু লোক কিনবে না। সো এটা হচ্ছে একটা জিনিস। যে দ্বিতীয় যে মুশকিলটা তৈরি হচ্ছে যে ছাত্র সংগঠনটা ওইভাবে আর দাঁড় করানো যায় না। আন্দোলনের মাধ্যমে ছাত্র লোক মানে ছাত্র দলের যে নেতারা আছেন তাদের অনেকের বয়স হয়তো আমাদের ছেলে একটু কম হবে, বাট খুব একটা কম টম হবে না। মানে ওনাদের অনেকের ছেলে হয়তো এখন ছেলেই হয়তো ছাত্র নেতা হওয়ার যোগ্য, এই লেভেলের লোকজন আছে বা ছিল। অন্তত পক্ষে আমি জানি যে 40 বছর বয়সে ছাত্র দলের সভাপতি হয়েছে। যখন 40 বছর বয়সে আমাদের গ্রামগঞ্জে অনেক লোকের বাচ্চা কলেজে বাস্তব। সো এই কারণে ক্যাম্পাসের সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল না, তারা ঢুকতে পারে নাই। কারণ ধরেন আমার মনে আছে টুকু সাহেব যখন ছাত্র দলের সভাপতি ছিলেন, ঢুকতে গেল ছাত্রলীগ পিটিয়ে বের করে দিল। তো যখন আমরা খুব প্রতিবাদ করলাম যে কেন এইভাবে ক্যাম্পাসে সহাবস্থা, আমরা বললো যে উনি তো অছাত্র, আমরা তো অছাত্রকে ক্যাম্পাসে ঢুকতে দিব না। এবং মুশকিলটা তৈরি হলো যে উনি তো শুধু অছাত্র না, অনেক পুরনো অছাত্র। এই জায়গাগুলো বিভিন্ন কারণে ছাত্র দল আসলে গুছিয়ে উঠতে পারেনি। আর একটা বড় কারণ হচ্ছে তারা ক্যাম্পাসেই তো ছিল না 16-17 বছর, সংগঠন তো চালাইতে পারেনি। শিবির তো ক্যাম্পাসে ছিল, ছাত্রলীগ নাম দিয়েছিল, তারা ওই হলের কানেক্টিভিটিটা তাদের ছিল। মানে মনে করেন সাদিক কাইয়ুমকে সবাই হয়তো ছাত্রলীগ নেতা হিসেবে দেখেছে, কিন্তু সে হয়তো তার মাথায় তো আছে যে সে কতটুকু করবে কতটুকু করবে না। তারা গিয়ে হয়তো ওই ছেলেদেরকে মানে হেলমেট পরে মাইট দিছে, তারপর আবার হেলমেট খুলে গিয়ে পিঠে হাত বুলিয়ে দিয়ে আসছে। এখন যখন নির্বাচন হয়েছে ওই ছেলেটা দেখতে স্যার সাদিক কাইম ভাই তো আমার পিঠে হাত বুলিয়ে দিছিল, উনি তো ভালো ছাত্রলীগ, তো ওনার ভোট দেয়। ছাত্র দলের যে ছেলেটা আসছে আবিদ আসছে, আবিদ চিন্তা করছে ও তো কে, ওরা তো চিনি না। কারণ আবিদের তো হল থেকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে ধরেন আর 5 বছর আগে। আবিদ নিজে বলেছে এটা 4 বছর আগে সে আর হলে টিকতে পারে নাই, তো তার সাথে পরিচিতি নাই, তো ওকে যেতে হচ্ছে একবার ফ্রেশ নতুন লিডার হিসেবে। এই অনেকগুলো কারণ আছে এটার পিছনে। কিন্তু আপনি বলছিলেন যে শিবিরকে চ্যালেঞ্জ করার মতো তার সংগঠন নাই। ধরেন মানে এমন যদি হতো ভোট খুব অল্প ভোটে আসলে জয় হচ্ছে বা খুব ভোট পড়ছে না, তেমন তো না। চিত্রটা দেখা যাচ্ছে ভালো ভোট পড়ছে। এবং দেখছিলাম ডাকসু বা জাকসু নির্বাচনের পরে কোনো একটা মানে স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে আগের অনেক ভোটের চাইতেই বেশি ভোট পড়েছে সেই নির্বাচনে। তো ভোট তো পড়ছে, এমন তো না যে শুধু চ্যালেঞ্জ করার কেউ নাই বলে শিবির যেতে যাচ্ছে, অনেক ভোট পেয়ে যাচ্ছে তো তারা। না, এই যে আপনি যখন চ্যালেঞ্জ করা না থাকবে তখন তো একটা পার্টি মানে আপনাকে তো ভোটারের সামনে একটা বিকল্প দিতে হবে। মানে আপনি ভোটারের সামনে ভালো বিকল্প দিতে পারছেন না, তারা তাদের প্রার্থীকে যেভাবে এস্টাবলিশ করতে পেরেছে আপনি পারছেন না। আপনি দেখেন তারা কিন্তু ডাকসুকে খুব সিরিয়াসলি নিয়েছিল। ডাকসুর পিছনে তাদের যে পরিমাণ বিনিয়োগ আছে, এটা একটা জাতীয় নির্বাচনের লেভেলের বিনিয়োগ, এবং এটা আমি মনে করি যে রাইট ওয়ে। কারণ হচ্ছে জামাত কখনো ডাকসু নিবে, এইটার যে মানে ভাবাবেগের যে ইমোশনাল ভ্যালু, যেটা মানে এমনিতে ডাকসু কি হয়, নূরও তো ভিপি হয়ে গেছে কিছুদিন আগে, বা আরেকজন হয়তো আরেক বছর আসবে, কিন্তু যে ডাকসুতে শিবির জিতেছে, যেখানে তারা ফুল প্যানেল দিতে পারতো না মানুষ। সো ইটস এ বিগ ইমোশনাল ভ্যালু, এবং এটার জন্য তারা কিন্তু এর আগে দেখেন বিজ্ঞান কি যেন এটা পানির ট্যাপ দেওয়া, এটা ওইটা করা, এটা কিন্তু বিশাল টাকা পয়সার ব্যাপার। কারণ আমরা যখন ছাত্র রাজনীতিতে ছিলাম আমরা দেখতাম যাদেরকে, এরা হচ্ছে কি বাড়ি থেকে ওই আম্মাকে বলে আব্বার পকেট থেকে কোনো রকমের 20 টাকা নিয়ে ক্যাম্পাসে আসতো। মোটরসাইকেলের তেলের লিটার ছিল 8.5 টাকা, ওইটাও ধরেন তুই আমার সাথে যাস তাহলে তুই 4 টাকা দিবি, আমি 4 টাকা দিব 1 লিটার তেল বলবো। এই লেভেলের লোকজন ছাত্র রাজনীতি করতো। ম্যাক্সিমাম তো বাইসাইকেলই চালাতো। আমরা যারা একটু ধরুন মোটরসাইকেল চালাতাম, একটু মানে ওইভাবে বললে একটু বেটার পজিশনে ছিলাম, তারা কিন্তু ওইভাবে কষ্ট করে চালাতাম। কিন্তু এই পরিমাণ এফোর্ট এবং টাকা যদি কোনো সংগঠন ব্যয় করতে পারে ক্যাম্পাসে, এটা একটা রেজাল্ট পাবে, এটা রেজাল্ট পাবে। এবং এইটাতে আমি কোনো খারাপ দেখি না। আমাকে পানির ট্যাঙ্কি দিবে, আমাকে বাসায় বিরিয়ানি দিবে, আমাকে এটা দিবে ওইটা দিবে, গুড রিলেশন রাখবে, দে আর গুড ভদ্রলোক, তারা বিভিন্ন ভাবে তারা তাদের মতো নির্বাচন করছে, তার মানে তাদের কৌশলটা জিতে যাচ্ছে। কিন্তু এইটা আসলে কি বার্তা দিচ্ছে? শুধু তো ডাকসু না, ডাকসু রাকসু জাকসু চাকসু মানে এবারে জোকসু, সামনে আর একটা হতে যাচ্ছে, সেখানেও হয়তো শিবিরের প্যানেলের জয় জয়কার হবে, তেমনই আভাস মনে হয় যেন হচ্ছে। তো আসলে এটি সার্বিকভাবে কি বার্তা দিচ্ছে যে এই যে একটা জেনারেশন বা জেন জি যাকে বলা হচ্ছে, মানে তাদের মধ্যে আসলে তাদের রাজনৈতিক মতাদর্শ, তাদের ভোটে বা রাজনৈতিক সমর্থন, সেটার কি বার্তা পাওয়া যাচ্ছে? স্পষ্ট কোনো বার্তাই পাওয়া যাচ্ছে না। এখানে দুটো জিনিস আপনাদের বার্তা হবে। এর আগে ধর 90 দশক পর্যন্ত যখন এই ক্যাম্পাসগুলোতে শিবির পারতো না, মানে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিছুটা ছিল, তারা চিটাং ইউনিভার্সিটিতে খুব স্ট্রং ছিল, বাকি জায়গাগুলোতে তারা পারতো না। কারণ কি জানেন, তখন একটা বড় কারণ হচ্ছে যে শ্রেণী থেকে স্টুডেন্টরা ওইখানে যেত, মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত লোকজন, এরাই কিন্তু মানে তখন একটা প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বা এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পর। এই সিনারিটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হওয়ার কারণে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত লোকজন, ইভেন নিম্নবিত্ত জায়গা থেকেও দেখবেন এরা চেষ্টা করে, ফার্স্ট প্রায়োরিটি হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যার কারণে আমরা যদি বলি যে কয়েক জেনারেশনের যে সাংস্কৃতিক বিকশিত পরিবার যেগুলা, তাদের যে সন্তানরা তারা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। এবং আপনি 5ই আগস্টের আগের জুলাইয়ের আন্দোলনটা দেখেন, তারা রাইট টাইমে হিট করেছে। রাইট, ওই যে মিডল ক্লাসকে ইনভলভ না করলে রাজনীতি সফল হয় না বাংলাদেশে। রাইট টাইমে ইনভলভ হয়েছে, রাইট টাইমে কিন্তু তারা প্রাণ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জানি না কেউ মারা গিয়েছেন কিনা, শুনেছিলাম একজন হয়তো সর্বোচ্চ, কিন্তু এই কয়েকশো বা 1,500 পর্যন্ত আপ টু 1,500 দাবি করা হয় যা স্টুডেন্ট মারা গেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ লোকজন মারা গেছে। তারা ওই রাইট টাইমে আপহোল্ড করেছে, রাইট টাইমে কিন্তু উইথড্র করেছে। তাদেরকে কিন্তু আপনি এখন বন্ধু বা অন্যান্য চাঁদাবাজি ও মুক্তমুখ সচিবালয় দালালিতে 2-1 হয়তো বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে, কাউকে পাবেন। সো ওই মধ্যবিত্তরা কিন্তু এই ক্যাম্পাসে নাই। এখন এই ক্যাম্পাসে যারা এসেছেন পরবর্তীতে ওই গ্যাপ জায়গাগুলোতে, তাদের প্রতি শিবিরের প্রভাব বিস্তার করাটা সহজ। আপনি কি মনে করেন যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ভোট হয় এরকম জাকসুর মতো একই ফরম্যাটে, সেখানে চিত্র ভিন্ন হবে? এই মুহূর্তে হয়তো খুব একটা ভিন্ন হবে না। কারণ হচ্ছে কি, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তো সুস্থভাবে বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হয় না। ধরেন এই মুহূর্তে যেটা বলি, আপনি ছাত্রলীগকে ক্যাম্পাসে ঢুকতে দিবেন, যদি আপনি আদর্শগতভাবে একেবারে বিপরীত মেরুতে রাখেন, শিবিরের মিরর ইমেজ হবে বা ঠিক বিপরীত হবে গিয়ে ছাত্রলীগ, তো আপনি তো তাকে দিবেন না। তো আপনি দিবেন জাতীয়তাবাদী ছাত্রদলকে। হয়তো ছাত্রদল আবার ঠিক ওই লেভেলের শিবির বিরোধী না, মানে তাদের তো খুব ফাইন লাইনটা ওইভাবে আলাদা করার সুযোগ হয় না। দ্বিতীয় হচ্ছে তারা তাদের সংগঠন বিস্তার করার সুযোগ পায় না আন্দোলন বিভিন্ন কারণে। সো এই মুহূর্তে হয়তো সেরকম হবে না। কারণ তবে কিছু পরিবর্তন হয়তো হবে। যেমন ধরেন আপনি যে এই জবির নির্বাচনটা দেন, জগন্নাথের নির্বাচনটা দেন, সঙ্গীত বিভাগ বা কালচারাল সেক্টরের যে বিভাগগুলোতে 0 ভোট না কতটা ভোট পেয়েছে বা 3-4টা ভোট পেয়েছে শিক্ষা, মানে ওই স্পিরিটটা ওইখানে আছে, স্পিরিট গুলো ওইখানে আছে। কিন্তু এটাকে গুছিয়ে আনতে হয়। মানুষের মনে বিভিন্ন ধরনের আবেগ থাকে, তো এটাকে গুছিয়ে আনার মতো যে সাংগঠনিক ক্যাপাসিটি দরকার, এবং সেটা শুধু সাংগঠনিক ক্যাপাসিটি বলতে শুধুমাত্র সাংগঠনিক না, এটার পিছনে রিসোর্স ডেভেলপ করতে, এবং কমিউনিকেশন চ্যানেল ডেভেলপ করতে, কমিউনিকেশন ডিপ্লয় করতে হয়, আপনাকে বিভিন্ন ধরনের বাজেট দিতে হয়, ইনভলভমেন্টের জায়গা তৈরি করতে মানুষের সাথে। এই এফোর্টটা অন্যান্য ছাত্র সংগঠনের এই মুহূর্তে নাই, বাট এটা আসবে। আর এটা জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়। আমাদের সময় আপনি যে কোনো একেবারে গ্রামের একটা কলেজেও গিয়ে ছাত্রদল সিঙ্গেল প্যানেল দিলে অলমোস্ট ফুল প্যানেল বেরিয়ে এসছে। মানে তখন আপনি দেখেন ডাকসু, রাকসু, ইকসু, ঢাকা মেডিকেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অবশ্য আমরা ছাত্রদলের এজিএস ছিল, মানে তখনকার সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদল ছিল, এবং গ্রামের কলেজ পর্যন্ত ছাত্রদল ছিল। কিন্তু ওই জেনারেশন তো নাই। তো এটা জেনারেশনের আগে আপনি যদি 70 দশকে জেনারেশনে কি কোনো প্রভাব পড়েছে কিনা আসলে রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক সমর্থনের মতাদর্শে একটা প্রভাব পড়েছে কিনা? কারণ এরাও তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে, মানে সামনে একদমই 1 মাস পরে জাতীয় নির্বাচনে এরাও ভোটার, এদের পরিবার আসলে এরাই বাংলাদেশের মানুষ, সবাই আমরাই। তো সেটি আসলে কি বার্তা দিচ্ছে? যদিও গণমাধ্যমের দিকে তাকালে বিভিন্ন জরিপ দেখলে একদম মানে মনে হচ্ছে একদম তারেক রহমান প্রধানমন্ত্রী ইতিমধ্যে হয়ে গেছেন, বিএনপি জিতে গেছে, কিন্তু এটিকে একটা শঙ্কার কারণ বিএনপির জন্য কি না? এই বার্তাটি কি মনে হয়? এটা আসলে বলা মুশকিল। আমার কাছে আমার ধারণা যেটা হচ্ছে যে বাংলাদেশে বিশেষ করে বিগত 2-3টা নির্বাচনে যারা ভোট দেন নাই, এই তরুণ সমাজ কোন দিকে যে ভোট দেবেন এটা বলা মুশকিল। কিন্তু আমি এটা মনে করি যে 1 বছর আগের অবস্থা জামাত এখন না। ধরেন 1 বছর আগে যদি নির্বাচন হতো, আমার কাছে এক ধরনের আশঙ্কা ছিল যে জামাত ক্ষমতায় চলে আসতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান আসার পরে এই পরিস্থিতির বেশ পরিবর্তন হয়েছে। দ্বিতীয় হচ্ছে নির্বাচনে কোনো প্রভাব পড়লো না, মানে তারেক রহমান এসেও তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে কোনো প্রভাব পড়লো না। না, সেটা তো আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যদি ওইটা ধরেন, আমি যেটাতে ছিলাম 70 দশকের ছাত্র ইউনিয়ন তো সবগুলো ক্যাম্পাস আইদার মেনন গ্রুপ নাহলে মতিয়া গ্রুপের লোকজন বিপিজিএস হতেন। বা আপনি যদি ধরেন জাসদের পরে বাসদ, যে মাহমুদুর রহমান মান্না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জিএস ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আবার বোধহয় জিএস এবং ভিপি দুটোই হয়েছিল। তখন তো জাসদ বাসদের জয় জয়কার, এর আগে ছাত্র ইউনিয়ন জয় জয়কার। তো জাতীয় নির্বাচনের কি কোনো প্রভাব কখনো পড়তে দেখেছেন? সেটা হয় না।
সেটা একমাত্র বিএনপিতেই হয়েছিল 91-এ হয়েছিল, যে 90-এর তরুণ সমাজ অনেকটা একাট্টা হয়ে বিএনপির পক্ষে ছিল, এবং এইটা হওয়ার পিছনে আবার আওয়ামী লীগেরও কিছু দোষ ছিল, তারা অনেক আত্মবিশ্বাসী ছিল। এইবার বিএনপিও আত্মবিশ্বাসী, কিন্তু এর বিপরীতে জামাত ইসলাম ওই আগেরটা ধরে রাখতে পারছে বলে মনে হয়। আমি আসলে এই প্রশ্ন এই কারণে করছিলাম যে আপনি যে উদাহরণ দিচ্ছেন যে মাহমুদুর রহমান মান্না, তার উদাহরণ দিচ্ছেন বারজিৎ, সেখানে হচ্ছে একটা প্যানেলের একটা কয়েকজন সদস্য বা একজন সদস্য, দুইজন সদস্য, একদম পুরো প্যানেল জুড়ে একটা না, একের পর এক সব বিশ্ববিদ্যালয়, মানে তখন তাই ছিল, সব বিশ্ববিদ্যালয় ছিল, সব বিশ্ববিদ্যালয়ে কি এরকম হয়েছে? সবগুলো বিশ্ববিদ্যালয় তারাই ছিল। এর আগে যখন আপনি ছাত্র ইউনিয়নে যান তখনও তাই ছিল, কিন্তু তারপরে কোন নির্বাচনে এটা খুব একটা বড় এফেক্ট পড়ে না। আচ্ছা, মানে এই ট্রেন্ড তো আসলে কখনো দেখা না যে বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এরকম শিবিরের জয় প্রশ্নটা আসছে। এটা 91-এ নির্বাচন হয়েছে, 90-তে ছাত্রদল জেতার পরে সারা বাংলাদেশে 91-এ নির্বাচন হয়েছে, এবং এইটা হয়তো আমি মনে করি যে ওই একই ধারা ছিল বলে, মানে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়েছিলেন খালেদা জিয়া, ওই যে আপোষহীন নেত্রী হিসাবে 86 সালে নির্বাচন বয়কট করার কারণে তার যে ইমেজ তৈরি হয়েছিল, এবং আওয়ামী লীগের অনেক মানে ভুল ত্রুটি ছিল ওই সময়। আওয়ামী লীগ অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল, মানে এরকম আমরা শুনেছি যে তারা মন্ত্রিসভা গঠন করে ফেলছে, পাবলিক আসলে এগুলো পছন্দ করে। তো এই জিনিসটা বিএনপির মধ্যে প্রথমে ছিল, বাট এখন একটু কম মনে হচ্ছে। আবার একই জিনিস আওয়ামী লীগ জামাতে ইসলামের মধ্যে প্রথমে খুব বেশি ছিল, এখন মনে হচ্ছে যে একটু তারাও ভাবছেন কি অবস্থা। কিন্তু পপুলারিটির জায়গায় জামাত একটা ভালো জায়গায় চলে গিয়েছিল, বিশেষ করে প্রথম দিকে বিএনপি কে তারা যেভাবে দোষারোপ করেছেন, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ডের দল, আরো কি যেন এরকম 10%-এর দল, এসব বিভিন্ন জিনিস, চাঁদা তুলে পল্টনে চলে যায়, লন্ডনে, এইসব স্লোগান টোগান বেশ পপুলার করেছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে জামাত, ধরেন এখন এবারে বিভিন্ন কারণ আছে, নতুন একটা সিস্টেম যে প্রবাসীরাও এবারে ভোট দিতে পারবেন, আপনিও প্রবাসী আছেন, আমিও প্রবাসী আছি, কি মনে হয় প্রবাসীদের ভোট আসলে কিরকম যাবে? আমি লন্ডনে দেখতে পাচ্ছি ব্যাপক উৎসাহ। আমি আপনার এলাকার খবর জানি না, কিন্তু লন্ডনে অলমোস্ট আমার পরিচিত সকলেই ব্যালট আনিয়েছেন, এবং সকলেই খুব এক্সাইটেড, সকলেই ভোট দিতে চান, কেউ কেউ দিয়ে দিচ্ছেন, কেউ দিচ্ছেন, কেউ একটু অপেক্ষা করছেন স্বতন্ত্র, তাদের আসনে হয়তো স্বতন্ত্র প্রার্থী কে দাঁড়াবেন, উনি কি মার্কা পান এটা দেখার জন্য এইরকম লোকজন, মানে ওই যে ভোট বয়কট বা বর্জনের যে আহ্বান আওয়ামী লীগ করছে, দেখা হচ্ছে। হ্যাঁ, রবিন ফারহানার ভোটার, ওনারা যেহেতু মার্কা পণ্যে ভোট দেন, ওনারা খুব এক্সাইটেড যে ভাই এটা কি হাস মার্কা হবে, আমার কোনো আইডিয়া নাই স্বতন্ত্র প্রার্থীরা কি পাবে। একটু বয়সে তরুণ কাপল, তারা দুইজনই ভ্রমণ করে, তারা খুব আমিও এখানে দেখছি, মোটামুটি আমিও এখানে দেখছি, আমার অভিজ্ঞতাটাও একটু আপনার সাথে শেয়ার করি যে হ্যাঁ আসলেই মানুষ মানে এই ব্যাপারে আগ্রহী যে ব্যালট নেবে। দেশে থাকে হয়তো ভোট দেওয়ার ক্ষেত্রে এতদিন আগ্রহ যতটা দেখেছি তার চেয়ে বেশি আগ্রহ, কিন্তু তাহলে সেই যে আহ্বান ভোট বর্জন করুন বা বয়কট করুন আওয়ামী লীগের পক্ষ থেকে, সেটি খুব একটা সাড়া পাচ্ছে না। পরিবর্তন হলে হয়তো রাজনৈতিক ক্ষতি কিছুটা হলেও কমানো যেত, সেটাই অনেক সময় ইতিহাস গর্বিত হয়। সব মিলিয়ে বলা যায় 5 আগস্ট বিকেলে ছিল একটি টার্নিং পয়েন্ট। সেই সময় নেত্র পরিবর্তন সিদ্ধান্ত না, নেটওয়ার্ক আজ এত বড় আলোচনার বিষয় দাঁড়িয়েছে। কিছু লোকজন আছে ধরুন ভয়ে যাবে, যদি না যায় তাহলে তাকে আওয়ামী লীগের দোষর বলে আরো 5টা মামলা ঢুকিয়ে দিবে, কারণ এইসব হুমকি তো হচ্ছে, ওরা যাবে। সংখ্যালঘুরা হয়তো কিছু কিছু জায়গায় ভয়ে যাবেন, তারা হয়তো যেতে না চাইলে হয়তো কে এসে বাড়ি পড়ে দেবে, ভোট দিয়ে আসে, এই লোকগুলো থাকবে। এই জন্য আমি প্রবাসীদের বিষয়টা বিশেষ করে জিজ্ঞাসা করছিলাম, প্রবাসীদের, কারণ তাদের উপর তো এরকম মানে এতটা ব্যাপক প্রবাসী আমার পরিচিত অনেকে আছে, ওরা কেয়ারই করছে না, ওরা বলছে কি জানো সেটাও আছে। কিন্তু যা মানে আমি অনেকে দেখতাম যে যারা রাজনৈতিক ভাবে এত সচেতন না, বা এখনো হয়তো তারা খুব একটা যে কোনো দলের ভোটার ওই রকম না, কিন্তু তারা খুব এক্সাইটেড যে দেশ থেকে একটা ব্যালট পেপার আসছে, যে অ্যাপসে একটা রেজিস্ট্রেশন করলে একটা ব্যালট পেপার আসবে, এই জিনিসই প্রথম অনেকে বিশ্বাস করে না। বাংলাদেশের সরকারের এফিসিয়েন্সির উপরে এই দেশের পাশ্চাত্য দেশের লোকজনের ভরসা এত না, কারণ তারা তো এত তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, একটা এনআইডি কারেকশন করতে হলে ওনার বাচ্চার এনআইডির বয়স চলে আসে, সো তারা ধরে নিয়েছে যে আচ্ছা রেজিস্ট্রেশন করলে হয় সার্ভার ডাউন বলবে, টাকা চাইবে হয়তো ভোট নেওয়ার জন্য, ব্যালট দেওয়ার জন্য টাকা চাইবে, নাহলে ওই ব্যালট হয়তো পোস্ট অফিসে হারা যাবে। এই ধারণা অনেক লোকের ছিল। তারা যখন ব্যালটটা পেয়েছে তারা খুব এক্সাইটেড, বিকজ তাদের মধ্যে ওই দেশপ্রেমটা আছে। কাকে ভোট দিবে হয়তো ঠিক নাই, মানে গত উইকেন্ডে একজন আমাকে বলছে ভাই আমার আসনে কে কে আছে একটু খবর নিয়ে দেন। আপনি কোন মার্কায় ভোট দিবেন? আমি আসলে ক্যান্ডিডেট দেখবো তারপরে ডিসিশন নেবো, মানে সে কোন দলের সাপোর্টার, এই ধরনের লোক আছে। আবার ধরুন যারা একটু পৌর আওয়ামী লীগ বা একটু রাজনৈতিক সচেতন ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজন, এদের অনেককে আমি জিজ্ঞেস করেছি যে আপনারা কি রেজিস্ট্রেশন করেছেন, না এই কে নির্বাচন,
জি এটাও আছে। জি, আর একটু এই বিষয়ে আসি এবার, যে দেখলাম জুলাই যোদ্ধাদের দায় মুক্তিতে অধ্যাদেশ আইন উপদেষ্টা বললেন ফেসবুকে প্রথমে, তারপরে মানে সিদ্ধান্ত পর্যায়ে আসছে, এবং এটি আসলে সেই জুলাই অভ্যুত্থানের পরপরই দেখছিলাম আমি, আর দেখে রাখছিলাম 14ই অক্টোবর এটি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা হয়েছে যে তাদের জুলাই অভ্যুত্থানের পক্ষে যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তার করা যাবে না, হয়রানি করা যাবে না। তারপরে জুলাই ঘোষণাপত্রেও দেখা গেল এরকম তাদের কোনো হয়রানি মামলা, তাদেরকে আইনি প্রোটেকশন দেবার কথা বলা হচ্ছে। এখন একদম বিশেষ করে সেই মাহদি হবিগঞ্জের, যিনি পুলিশের মানে সামনে গিয়ে হুমকি দিচ্ছেন যে কেন তাদের সমর্থক বা আসামি করা হয়েছে, তাকে ছাড়িয়ে আনবার জন্য গেছেন, সেখানে তিনি গিয়ে বলছেন বানিয়াচং থানা পুড়িয়েছেন, তিনি পুলিশ মেরেছেন, এসআই সন্তোষ শাহকে পুড়িয়ে দিয়েছেন, তারাই এই ধরনের কথা বলছেন। বা তাহরিমা বা জুলাই কন্যা হিসেবে অভিহিত হচ্ছেন, তাকে তাহরিমা জান্নাত সুরভি, তাকেও এরকম চাঁদাবাজির মামলায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে, পরেও বেশ সেলিব্রেশন করে একরকম ছেড়ে দেওয়া হয়েছে, এবং তাদের বেশ জয় জয়কার একরকম বীর দর্পে তারা আসছেন। এর পরপরই দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানে পক্ষে একটা অধ্যাদেশ, দায় মুক্তি অধ্যাদেশ দেওয়া হচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখেন? অতীতেও তো অনেক অধ্যাদেশ আসছে এরকম দায় মুক্তি, কিভাবে দেখেন? আমার একটা ডিফারেন্ট প্রস্তাব আছে। আমার কাছে মনে হচ্ছে যে ওনাদের জন্য, যে যাদেরকে আসিফ নজরুল জুলাই যোদ্ধা হিসেবে মনে করেন, এদেরকে একটা 7ME বলে একটা কার্ড দেওয়া যেতে পারে। 7ME মানে হচ্ছে 7 মার্ডার এক্সাম্পট, 7 খুন মাফ। সো ওই একটা কার্ড থাকতে পারে যে আপ টু 7 খুন ওনারা করতে পারবেন, 8ম খুন থেকে তাদের বিচার হবে। এটা হতে পারে, এটা একটা অপশন হতে পারে। আর আরেকটা হতে পারে যে যদি ঘটনা মানে জুলাই আন্দোলনের কারণে যেটা হয়েছে আপ টু 5th of August, এই সময়ের জন্য যে কোনো ভাঙচুরের দায়িত্ব থেকে তারা বাদ যাবেন, সেটা খুব স্বাভাবিক। সেটা কোনো আন্দোলনে হয় না, কোনো আন্দোলন করে এইসব ভাঙচুরের কোনো বিচার আচার হয়। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়? মুশকিলটা হচ্ছে গণ আন্দোলন, ভাঙচুর বা এই সংক্রান্ত কাহিনী আপনার বেশ কিছু ফৌজদারি অপরাধ ঘটেছে। জাতিসংঘ বলছে যে প্রায় 1,500 লোক মারা গিয়েছেন জুলাই আগস্টের টোটাল ঘটনা চক্রে। এর মধ্যে সরকার 5ই আগস্ট পর্যন্ত যে হিসাবটা করেছেন, বা সরকার যে হিসাব করেছেন, এটা 865 জন। কিছু মধ্যে কমেছেন, কিছু ফেরত এসেছেন শহীদ হওয়ার পর থেকে। তারপর আমরা ধরলাম 850। এখন প্রশ্নটা থাকে, তাইলে 1500 যদি হয়, এই 850 হলে বাকি লোকজন কোথায়? বাকি যে এই আরো যে লোকজন থাকে প্রায় সমান, তাই না? মানে আপনি যদি ধরেন 750, 650 লোক এইখানে যদি যে থাকে, তাহলে বাকি লোকজন কে মেরেছে? এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ, এবং এগুলার বিচার হবে। মানে এটা আপনি যতই কিছু করেন বিচার হবে। কারণ কি, যেমন ধরেন আপনি শেখ রাসেলকে মেরেছে, এখন শেখ রাসেলকে মেরেছে, এটা তো আপনি অধ্যাদেশ দিয়ে বন্ধ করে দিয়েছেন, এটা বিচার হবে না। কিন্তু এটা শেখ রাসেল তো মাফ করে যায়। সুতরাং একটা সময় তো এসে সেই অধ্যাদেশ বলেন, সেই সংশোধনী বলেন, সব বাতিল করে দিয়ে তাদের বিচার হয়েছে না। ফৌজদারি অপরাধ একবার করে ফেললে এটা বিচার হবে। মানে এই যে মাহদিবা, যিনি পুলিশকে পুড়িয়ে মেরে ফেলেছেন, কোনো একদিন তার এটা বিচার হবে, এবং তখন এইসব অধ্যাদেশ টিকবে না। আর এর আগ পর্যন্ত যতদিন তারা ক্ষমতা থাকবেন, ততদিন অধ্যাদেশই লাগবে না। মানে ততদিন ইচ্ছা মতো খুন করবেন। 7ME কার্ড নিতেই পারেন, 7 খুন মাফ, 7 মার্ডার এক্সাম্পট, এটা বিবেচনা করে তারা করতে পারে। এটা বাংলাদেশের কালচার, ভাই, এটা বলে না। জি, অনেক ধন্যবাদ। মানে সেই বাংলাদেশের কালচারেরই একটা পরিবর্তন হয়তো কখনো আশা করা হয়েছিল, কিন্তু সেটির কোনো পরিবর্তন দেখা যাচ্ছে কিনা সেই প্রশ্নটা আশা করেছিল আমি জানি না। মানে আমি কাউকে দেখিনি আশা করতে। তখন এটা ছিল ক্ষমতার লড়াই, যে ওরা 17 বছর অনেক কিছু করেছে, ওইটাকে বাদ দিয়ে আমরা ক্ষমতায় যাবো, আমরা খাবো, আমরা ক্ষুধার্ত, এটাই ফাইট ছিল। এর বাইরে কিছু ফাইট না। এটা ধরেন মুঘল আমল থেকে হয়, ভাই ভাইয়ের গলা কেটে ফেলেছিল। কিন্তু ধরেন রাস্তায় যারা নেমেছিল তারা কি আসলে ক্ষমতায় যাবার একদম মানে প্রত্যন্ত জায়গা থেকে, বা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা নেমেছিল, তার কি আসলে ক্ষমতার খুব যাওয়ার সুযোগ? না, তারা সেই জন্য যায় নাই। তারা তো শুনেন, আমরা তো সেই জনগণ, আমরা তো প্রতিবারই এইভাবে প্রতারিত। ধরেন আমি যদি নিজের কথা বলি, এরশাদ বিরোধী আন্দোলনে ইভেন স্কুল জীবনে আমাকে পুলিশ ধরে নিয়ে লকআপে রেখে পিটিয়েছে, মানে চালান করে নাই, স্কুল স্টুডেন্ট ছিলাম। পরবর্তীতে যাই হোক, আমার এক আত্মীয় ছিলেন বড় অফিসার, উনি ফোন করে আমাকে লকআপ থেকে বের করে দিয়েছেন। তো সেই এরশাদের বিরোধী যে আন্দোলনটা আমরা স্কুল জীবনেই করেছি, ধরেন সেই এরশাদকে নিয়ে কি আমি দেখি নাই যে শেখ হাসিনা এবং খালেদা জিয়া, যাদেরকে আমরা নেত্রী মানলাম, তাদের টানাটানি কার জোটে নিয়ে আসবেন, এই টানাটানিটা দেখেছি। তো ওইটার জন্য তো আমি মার খাই না, আমি তো মার খেয়েছি, অনেকে তো প্রাণ দিয়েছে। সো এইটা বলে লাভ নাই। আমরা সাধারণ লোকজন সবসময় কিছু না কিছু আশা করি। আমরা যারা বয়স্ক হয়ে গেছে, আমরা জানি যে এটা আসলে কিছু না, এটা ক্ষমতার লড়াই। যারা তরুণ, আমরাও তরুণ সময় থাকতে বুঝি না, এরাও তরুণ অবস্থায় ভালো কিছু আশা করেছে, এটা স্বাভাবিক। তারুণ্যের